তো গত ক্লাস আমরা নির্ণায়কের উপর গত ক্লাসে যে নিয়েছিলাম, তো তোমরা গত ক্লাসে হয়তো যারা যারা জয়েন করেছো তারা হয়তো অনেকেই জানো যে আমরা নির্ণায়কের যে গুরুত্বপূর্ণ যে ধর্মগুলি আছে সেইগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা সেই ধর্মগুলির উপর কিভাবে গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে হয়, নির্ণায়ক কিভাবে করতে হয় আমরা সেগুলো দেখব। আরেকটা হচ্ছে আগে থেকে বলে নিন, নির্ণায়কের যখন তোমরা মান নির্ণয় করতে যাবে তখন তোমাদের মূল ফোকাসটা যেন এরকম হয় যে তুমি দেখবে যে কিভাবে কোনো একটা সারি বা কলামকে শূন্য করা যায়। সবসময় মাথার মধ্যে এরকম একটা হেডেক রাখবে যে কিভাবে একটা সারি বা কিভাবে একটা কলামকে তোমরা শূন্য করতে পারো। যদি তোমরা শূন্য শূন্য একটা ফর্মে আনতে পারো তাহলে কিন্তু নির্ণায়কের সমাধানটা খুব ইজি হয়ে যায়। আবারও বলছি যে আমাদের টার্গেট, আমরা কিন্তু জানি যে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা দুইটা কলাম বা দুইটা সারি যদি এক হয়ে যায় তাহলে নির্ণায়কের মান শূন্য হয়ে যায়। আরেকটা জানি যে যদি নির্ণায়কের প্রতিটা উপাদান, একটা কলাম বা একটা সারির প্রত্যেকটা উপাদান শূন্য হয়ে যায় তাহলেই কিন্তু নির্ণায়কের মান শূন্য হয়ে যায়। সো আমরা কিন্তু প্রধান টার্গেট হচ্ছে কিভাবে দুইটা সারিকে একত্র করা যায়, সেম করা যায়, অথবা দুইটা কলামকে কিভাবে আমরা একত্র করতে পারি, একই রকম করতে পারি। আরেকটা টার্গেট থাকবে কি কিভাবে আমরা শূন্য করতে পারি, মানে মেইন টার্গেটই থাকবে কিভাবে আমরা সারি বা কলামকে শূন্য করতে পারি। ঠিক আছে, ওইভাবে যদি যোগ করতে হয় আমরা যোগ করব, বিয়োগ করতে গেলে বিয়োগ করব, ভাগ করতে গেলে ভাগ করব, গুণ করতে গেলে গুণ করব। এই কাজগুলো আমরা নিয়মিত করতে হবে। যদি এই কাজগুলো আমরা করতে পারি, একটা টার্গেট রেখে, একটা টার্গেট ফিক্স রেখে আমরা কাজ করতে পারি, তাহলে নির্ণায়কের যে মান বা নির্ণায়কের যে সমস্যাগুলি আছে সেগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে কলাম থেকে কলাম বিয়োগ করা, সারি থেকে সারি বিয়োগ করা, এগুলো আমাদের জানতে হবে। তো নির্ণায়কের ক্ষেত্রে যখন আমরা কলাম থেকে কলাম বিয়োগ করি, আমরা ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আমি গত ক্লাসেই বলে দিয়েছি। সো আজকে আমরা তোমাদের কমেন্টগুলো অবশ্যই এখন পড়ব। তো দেখো আমি প্রথমে এখানে একটু দেখে এনেছি সংখ্যাযুক্ত নির্ণায়কের মান। সংখ্যাযুক্ত নির্ণায়কের মান, তো সংখ্যাযুক্ত নির্ণায়কের মানটা কি? তো আমি তোমাদের আবারও বলছি, তোমাদের কমেন্টগুলো একটু পরে পড়বো। আমি একটা টপিক শেষ করে দেবো, একদম প্রথম থেকে সবার কমেন্ট পড়বো। তো প্রথমে দেখো আমরা যে প্রথম যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সংখ্যাযুক্ত নির্ণায়কের মান। অর্থাৎ এখানে কোনো চলক থাকবে না, এখানে এ বি সি ডি এক্স ওয়াই জেড কোনো কিছু থাকবে না, শুধু থাকবে সংখ্যা। যদি সংখ্যাযুক্ত কোন একটা নির্ণায়ক থাকে তাহলে আমরা কিভাবে মান নির্ণয় করবো? দেখো আমি অলরেডি দুইটা নির্ণায়ক এখানে লিখে রেখেছি। আমরা এই সংখ্যাযুক্ত, দেখো এখানে দুইটা নির্ণায়কেরই শুধুমাত্র সংখ্যা আছে, কোনো চলক নেই, তাহলে এইগুলো কিভাবে আমরা সমাধান করব? সো যারা যারা পারো তারা একটু কমেন্টে আনসারটা দিয়ে দাও যে নির্ণায়কের মানগুলি কি হবে, আর যারা না পারো তারা একটু দেখে নাও কি করতে হবে। সো আমরা এখান থেকে যেটা করব, দেখো প্রথমটা যেটা করছি আমরা এটা করছি। প্রথম এ নাম্বারের সমাধানটা কি দেয়া আছে এখানে লক্ষ্য করে দেখো, যেখানে কিন্তু দেয়া আছে এরকম। তো এইগুলো যখন আমরা সমাধান করতে যাব তখন আমরা কি করব, একটা সারি থেকে একটা কলাম, একটা কলাম থেকে একটা সারি, বা কলাম থেকে কলাম অথবা সারি থেকে সারি বিয়োগ করার চেষ্টা করব। কলাম থেকে কলাম, সারি থেকে সারি বিয়োগ করব, অথবা কলামের সাথে কলাম যোগ অথবা কলামের সাথে কলাম বিয়োগ। কলামের সাথে কলাম যোগ করব, কলামের সাথে কলাম বিয়োগ করব, অথবা সারি থেকে সারি বিয়োগ, সারি থেকে সারির সাথে সারি যোগ। এই কাজগুলো আমরা করব। ঠিক আছে, তো আমরা এমন একটা প্রসেস করব যে যোগ বিয়োগ যাই করি না কেন আমার যেন টার্গেটটা থাকে যে আমি কিভাবে এইগুলোকে একই ফরম্যাটে আনতে পারি। অর্থাৎ একটা সারিকে কিভাবে শূন্য শূন্য করা যায়, শূন্য শূন্য ফরম্যাটে নিয়ে আসা যায়, অথবা একটা কলামকে কিভাবে শূন্য শূন্য ফরম্যাটে নিয়ে আসা যায়, অথবা কিভাবে একটা সারিকে শূন্য করে ফেলতে পারি। হ্যাঁ, ওই টার্গেটগুলো রাখতে হবে। যদি ওই টার্গেটগুলো রাখি তাহলে দেখা যাবে যে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরো এখানে লিখেছি আমাদের, তো আমার টার্গেটটা কি যে কিভাবে একটা সারিকে একটা অংশে নিয়ে আসা যায়। একটু ভালো করে লক্ষ্য করো যে ওরা যেভাবে আছে, আমি যদি এখানে লক্ষ্য করে দেখো যে আমি এখানে কি করতে পারি, যে এটা হচ্ছে আমার C1, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে টোটালটা হচ্ছে C1, এই টোটালটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, মানে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম, প্রথম দ্বিতীয় তৃতীয়। তো আমি দেখতে পাচ্ছি, তো দেখি আমরা ক্লাসে এখন কি আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে আমরা এখানে কি করতে পারি, দেখা যাচ্ছে এটা থেকে এটা বিয়োগ যদি করি, দেখো যে আমরা চাইলে এখান থেকে এখানে বিয়োগ করতে পারি, এটা থেকে এটা বিয়োগ করতে পারি, মানে সারি থেকে সারি বিয়োগ বা সারির সাথে সারি যোগ এই কাজগুলো করতে পারি। আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই কলাম থেকে কলাম বিয়োগ করি, মানে এই কলাম থেকে এই কলাম বিয়োগ করি, লক্ষ্য করো এটা থেকে যদি এটা বিয়োগ করি তার মানে কত আসছে 1, এইটা থেকে যদি এটা বিয়োগ করি তার মানে 1 আসছে, এটা থেকে এটা বিয়োগ করলে কত আসছে 0, তাই না? তো আমাদের কাজ হচ্ছে, দেখো আমি এটাকে 0 করব, সাপোজ ধরো আমি এটাকে 0 করতে চাই, দেখো সেম আছে 10 10 10 সবগুলোর মধ্যে 0 সমান আছে না? যে যদি সমান সমান থাকে তুমি ভালো করে লক্ষ্য করবে প্রথমেই যে কোন সারিটার মধ্যে একই উপাদান আছে, কোন সারিটার মধ্যে একই উপাদান আছে। তুমি যদি এটা দেখতে পারো যে কোন সারিটার মধ্যে একই উপাদান আছে সেটার মধ্যে কাজ করো। আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই সারির মধ্যে কিন্তু সমান সংখ্যক, তার মানে এটা হচ্ছে কি C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে কি C3। তাহলে আমি যদি এটা করি যে এটা থেকে দেখো, তাহলে আমি যদি এটা করি যে C1, আমি এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে আমি কাজটা করছি কি দেখো করো যে আমি হচ্ছে এইটাকে আমি শূন্য শূন্য, আমার লক্ষ্যই হচ্ছে কিভাবে আমি শূন্য শূন্য ফর্মে নিতে পারি, যে কোনো দুইটা একটা কলাম বা একটা সারিকে শূন্য করতে পারি, এমন টার্গেট থাকবে ন্যূনতম দুইটা ভুক্তি যেন একটা সারি বা একটা কলামের শূন্য হয়ে যায়।
তাহলে আমার ম্যাট্রিক্সটা নির্ণায়কের মানটা সহজ হয়ে যাবে। লক্ষ্য করো আমি যে ফরম্যাটটা করছি তাহলে C1 প্রাইম, C1 প্রাইম মানে হচ্ছে C2 মাইনাস C1, C2 মাইনাস C1, আর C2 প্রাইম মানে হচ্ছে C3 মাইনাস C2। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি কিন্তু এটা টার্গেট করে করেছি। তাহলে এখানে দেখো এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কি, দেখো এটা থেকে এটা বিয়োগ, C2 মাইনাস C1 কত আসছে 1, আমি কিন্তু এটা করছি, দেখো C1 তারপর হচ্ছে C2 মাইনাস C1 কত পাচ্ছ 1, C2 মাইনাস C1 কত পাচ্ছ 0। ভালো করে দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ 1 1 0 আসছে। তারপরে আমরা এখন কি করব, দেখো এটা C2 প্রাইম, মানে এখন যে কলামটা পাচ্ছি সেটা হবে C2 প্রাইম, প্রথম কলামটা হচ্ছে C1 প্রাইম, দ্বিতীয় কলাম হচ্ছে C2 প্রাইম পাবো। তাহলে C2 প্রাইম কি দেখো তো, C2 প্রাইম কিন্তু এই দুটা, C3 মাইনাস C2 কত পাচ্ছ 1, C3 মাইনাস C2 হচ্ছে 1, তারপর হচ্ছে কি দেখো C3 মাইনাস C2 কত পাচ্ছ 1, এটা মাইনাস এটা সমান কত পাচ্ছ 0। এর বাদে কত আছে, এইটা যা আছে তাই, যা আছে তাই। এখন একটা বিষয় বলেছিলাম, যদি দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয়ে যায়, দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয়ে যায় তাহলে নির্ণায়কের মান হয়ে যায় কি 0। তাহলে নির্ণায়কের মানটা কি হয়ে যায় 0 হয়ে যায়, তার মানে কিন্তু এটা নির্ণায়কের মান 0, সরাসরি বলে দিতে পারি। সুতরাং নির্ণায়কের মান কি হচ্ছে 0। কেন, কারণ দেখো দুইটা সারি দুইটা কলাম সেম হয়ে গেছে। এটার মধ্যে দেখো এই কলামে যে উপাদানগুলো আছে এই কলামে কিন্তু একই উপাদান আছে, যদি কলামে একই উপাদান থাকে তখন কিন্তু নির্ণায়কের মানটা 0 হয়ে যায়। কি বলছিলাম, যে দুইটা নির্ণায়ক, একটা নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয়ে যায়, দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয়ে যায় তাহলে তার নির্ণায়কের মানটা 0 হয়ে যাবে। দেখো তাহলে আর এটার মান 0 হয়ে গেছে। এখন প্রমাণ করে দেখিয়ে দেই কেন 0 হয়ে যায়, কেন 0 হয় সেটা দেখিয়ে দেই। আচ্ছা দেখো আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি আনসার, যেটা 0 হবে। এখন দেখো শুধুমাত্র এই কলামটা নিয়ে কাজ করবো আমরা, এই সারি নিয়ে কাজ করব। দেখো যে সারিটার মধ্যে 0 0 চলে আসছে তোমরা শুধু সেই সারি নিয়ে কাজ করবা, যে সারি 0 0 ফরম্যাটে আসে সেই সারি নিয়ে কাজ করবা, অন্য সারি নিয়ে কাজ করতে হবে না। তাহলে 0 0 ফরম্যাটে আছে কোন সারিটা, এটা। তাহলে এটা যেহেতু 0 0 ফরম্যাটের মধ্যে আছে তাহলে তোমার নির্ণায়কের মান হচ্ছে যে কলামের মানটা এখানে এই সারির মধ্যে যেটা অশূন্য, এই সারির মধ্যে যেটা অশূন্য ভুক্তি বা উপাদান আছে শুধু তার নির্ণায়কের মানে থাকবে, অন্য সবকিছুই 0। তার মানে হচ্ছে এইটার কত আছে, এটা 10, এটা নির্ণায়কটা কত পাচ্ছ, এটা সহ গুণন কত চিন্তা করো তো, এটা কোনগুলি আছে, এটা দেখো 1 1 1 1। একটু ভালো করে দেখো যে এটা যদি ধরো তার মানে কি এই কলাম বাদ এই সারি বাদ, এটা ধরতে গেলে কি, কারণ এটা একমাত্র আছে এই সারির মধ্যে, শুধুমাত্র একমাত্র অশূন্য উপাদান আছে কোনটা, এটা। তা আমরা এই জন্যই 0টা করি। আমি 0 0 ফরম্যাটের কারণটা কি, 0 0 ফরম্যাটের কারণ হচ্ছে যে 0 0 করে দিলে মাত্র একটা উপাদান থাকে, একটা উপাদানের নির্ণায়ক বের করা মানে পুরো ম্যাট্রিক্স পুরো নির্ণায়কের মানটা বের করে নেওয়া, এই জন্য আমরা এই কাজটা করি। তাহলে এইটাই আছে। সো আমার কাজ হচ্ছে এখন দেখো এটা যদি নাও তার মানে এটাও বাদ এটাও বাদ, কারণ যেটাকে ধরি তার সারি এবং কলাম, তার বরাবর সারি এবং কলাম সবটাই বাদ, আনুভূমিক বরাবর সবটুকু বাদ, উল্লম্ব বরাবর সবটুকু বাদ যাবে। তাহলে থাকছে শুধু এটা। এখন চিন্তা করে দেখো তো, তাহলে এটা হচ্ছে প্রধান কর্ণ মাইনাস দ্বিতীয় কর্ণ, প্রথম কর্ণ মাইনাস দ্বিতীয় কর্ণ 10 মাইনাস কত, প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, প্রথম কর্ণের গুণফল 1, দ্বিতীয় কর্ণের গুণফল কত পাচ্ছ 1 সমান কত পাচ্ছি আমরা 10 * 0 হচ্ছে 0। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কি এটা বুঝতে পেরেছো, একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা এটা বুঝতে পারছো কিনা। আমি দ্বিতীয়টায় যাব, আমি দ্বিতীয়টায় যাচ্ছি, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এর আগে তোমরা বুঝতে পারছো কিনা, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও। আমি দ্বিতীয়টার মধ্যে সমাধানে যাচ্ছি, আমি দ্বিতীয়টার সমাধানে যাচ্ছি। এখন এর আগে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা বুঝতে পারছো কিনা, এর আগে একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা বুঝতে পারছো কিনা। সো আমি দেখতে পাচ্ছি হচ্ছে রুবাদ, আচ্ছা আব্দুল্লাহ সাবা। তারপর দেখো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, আমি বলেছিলাম কি যে প্রথমে আমরা যে দেখবো যে যার জন্য 0 হয়, যার জন্য একটা দুইটা কলাম বা দুইটা সারি কিভাবে এক করা যায়, অথবা একটা সারিকে বা একটা কলামকে কিভাবে 0 করা যায়। এমন ভাবে আমরা কলাম থেকে কলাম বিয়োগ করবো অথবা সারি থেকে সারি বিয়োগ করবো। আমি দেখতে পাচ্ছি আমি যদি এইভাবে নিই তাহলে মান মিলতেছে না। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে 10, বাট এটা থেকে এটা বিয়োগ করলে 10, হ্যাঁ এখানেও হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 10, এখান থেকে এটা বিয়োগ করলেও কত থাকছে 10ই থাকছে। মানে আমি যদি এইভাবে ফরম্যাটটা নেই তাহলে দেখা যায় কি আমার এটা আসছে। এখন এইটা আসলে দেখবো যে কোনটা অশূন্য, এই সারিতে দেখা যায় কি দুইটা শূন্য আছে, যে সারিতে শূন্যের সংখ্যা দুইটা শূন্য হয়ে যাবে, 3/3 এর মধ্যে যদি একটা শূন্য হয়ে যায় দুইটা শূন্য হয়ে যায় তার মানে যেটা অশূন্য, অশূন্য ভুক্তির জন্য আমার নির্ণায়কের মানটা, অশূন্য ভুক্তির জন্য যে আমার অনুরাশি, এটাকে অনুরাশি বলা হয় অথবা সহগুণন, যে এই রাশির যে সহগুণনটা হবে এটাই হচ্ছে পুরো মেট্রিক পুরো নির্ণায়কের জন্য মান। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তো এটা সমান এটি এই কর্ণ মাইনাস হচ্ছে এই কর্ণ, এই কর্ণ মাইনাস এই কর্ণ। আচ্ছা পরবর্তীটা দেখো, পরবর্তী ম্যাট্রিক্সটা আমরা দেখি নির্ণায়কটা। তো পরবর্তী নির্ণায়কের কথা একটু লক্ষ্য করে দেখো এখন কি করা যায়। তো এখানে কিন্তু একটা ধারাবাহিক একটা নিয়ম আছে, এখানে ধারাবাহিক একটা নিয়ম থাকে। তা আমরা যদি এটা লক্ষ্য করি তাহলে দেখো এইটা লক্ষ্য করলে কি পাই, তুমি যদি 13 থেকে 13 একটু ভালো করে লক্ষ্য করো, এটা থেকে এটি বিয়োগ করলে কত পাচ্ছ। এমন ভাবে করবো, যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ, গুণ করলে গুণ,
ঠিক আছে, এমন ভাবে করতে হবে যেন আমার সারি বা কলামকে এক করতে পারি। কোন একটা সারিকে টার্গেট করো, হয় সমান করো একটা সারিকে, নয় একটা কলামকে সমান করো, অথবা একটা সারিকে শূন্য করো, অথবা একটা কলামকে শূন্য করো। এই টার্গেট শূন্য শূন্য টার্গেট নিয়ে নামতে হবে তোমাকে। শূন্য শূন্য টার্গেট নিয়ে তুমি যদি নামো তাহলে কিন্তু এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি বিগ করতে যাই তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু একটা বিষয়, একটা শর্টকাট নিয়ম আছে এখানে, যেটা দেখো 13 14 15 16 17 18 19 20 21 এরকম যদি ধারাবাহিক থাকে, এবং অন্তরটা কি দেখো তো এদের প্রত্যেকটা, এখানে শর্টটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে প্রতিটার অন্তর্গত 3, প্রতিটার অন্তর হচ্ছে 3। যদি দেখো একটা ম্যাট্রিক্সের অন্তর প্রতিটার অন্তর 3 হয়, মানে এখান থেকে এখানে বিয়োগ করলে 3, এটা থেকে এটা বিয়োগ করলে কত 3, দুইটার সবগুলোর পার্থক্য যদি সমান হয় তাহলে অটোমেটিক বলে দেওয়া যায় ওই নির্ণায়কের মান শূন্য হবে, ওই নির্ণায়কের মান শূন্য হবে। আর আগেরটা চিন্তা করে দেখো, প্রত্যেকটা ডিফারেন্স 10 ছিল, প্রতিটা ডিফারেন্স ছিল 10। যদি দেখো সবগুলো ডিফারেন্সটা শূন্য হয়ে যায়, এটা শর্ট টেকনিক, শর্টলি বলে দিতে পারবে যে নির্ণায়কের মানটা শূন্য হয়ে যাবে। সো এখানে যেটা করা যায়, এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, সবগুলো দেখো 10 10, আবার এখান থেকে এখানে বিয়োগ করলে কত পাচ্ছ 10 পাচ্ছ কি, এটা থেকে তো এটা বিয়োগ করলে কত আসছে 14 থেকে 1, এটা থেকে এটা বিয়োগ করলে 1 আসছে, তার মানে কিন্তু এই কাজটা করা যায়। তারপর এখান থেকে বিয়োগ করে দেখো যে এখান থেকে এটা বিয়োগ করলে কত 1, এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 1। আবার তুমি এটাও করতে পারো এখান থেকে। আচ্ছা, তার মানে আমি যদি এটা কাজ করি, যে দেখো তো যে r1 সমান কি বলতে পারি আমি এখানে, r1 প্রাইম, মানে আমি সারি থেকে সারি, r1 প্রাইম মানে হচ্ছে দেখো r2 মাইনাস r1। আমি যদি এটা করি r2 মাইনাস r1, আর r2 হচ্ছে r2 দ্বিতীয় সারি, r2 প্রাইম মানে কি বলতে পারি আমি, r2 প্রাইম মানে হচ্ছে r3 মাইনাস r2। এই বিষয়টা কেন করছি, আমি চেষ্টা করি 1 1 নিয়ে আসা, সবগুলো কিন্তু 1 1 ম্যাট্রিক্সে আনলে 1 1 ফর্মে নিয়ে আসলে 0 0 ফর্মে নিয়ে আসা যায়। তো লক্ষ্য করে দেখো, এটা মানে কি আমি জানি এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, আর এটা হচ্ছে r3। এখন যেটা পাবো সেটা কি পাবো আমি, সেটা হচ্ছে তোমার, এখন কিন্তু আমি সারিতে করছি দেখো, তাহলে এই সারি থেকে এই সারি বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, কিন্তু এটা থেকে এটা বিয়োগ, যে r2 মাইনাস r1 প্রাইম মানে প্রথম যেটা পাবো, প্রথম সারিটা হচ্ছে r1 প্রাইম, এখন যেটা পাবো সেটা হচ্ছে r1 প্রাইম, এখন যেটা পাবো সেটা হচ্ছে r1 প্রাইম, এরপর হচ্ছে r2 প্রাইম পাবো, এখন যে এবং এটা পাবো কি r3 প্রাইম, r1 প্রাইম r2 প্রাইম r3 প্রাইম এরকম পাবো। তাহলে দেখো করে দেখো এখন কি পাচ্ছি আমি, এটা থেকে এটা, তার মানে কত পাচ্ছ, এটা থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছ 1, এটা থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছ 1, এটা থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছ 1। দেখো তো যে r2 মাইনাস 1 14 মাইনাস 13 1, 17 মাইনাস 16 1, 20 মাইনাস 19 1। এখন কত আছে, r2 প্রাইম বের করব, r2 প্রাইম মানে কত r3 মাইনাস r2, r3 মাইনাস r2, তার মানে কি করতে 15 মাইনাস 14 মানে কত 1, 18 মাইনাস এটা কত 1, এটা মাইনাস এটা কত 1। দেখো খুব ইজি মিলে গেছে তাই না, খুব ইজিলি কিন্তু এখানে মিলে গেছে। তাহলে যদি খুব ইজিলি মিলে যায়, লাস্টে কত আছে 15 18 আর কি 21। এখন তোমরা সবাই জানো যে দুইটা, যেহেতু এখানে দুইটা সারি সেম হয়ে গেছে, দুইটা সারি যেহেতু সেম হয়ে গেছে, সুতরাং এর নির্ণায়কের মানটা শূন্য হবে। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা তোমরা। সো আমরা কিন্তু এখন আমরা এটা কি করছি, সংখ্যাযুক্ত নির্ণায়কের মান নির্ণয় করেছি আমরা। তাহলে আশা করি তোমরা যে সংখ্যাযুক্ত নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা তোমরা জানো। এখন সংখ্যাযুক্ত নির্ণায়কের মান কিন্তু আরেকটা ফরম্যাটে করা যায়, ডিরেক্ট ফরম্যাট একটা আছে সংখ্যাযুক্ত নির্ণায়কের মান ডিরেক্ট ফরম্যাটে কিন্তু একটা করা যায়। সেটা কি, ধরো হচ্ছে এখানে 1 6, এখানে আছে 3, এখানে 4 9 10, তারপর ধরো হচ্ছে এখানে 11, এখানে ধরো হচ্ছে 21, এখানে ধরো হচ্ছে 0। দেখো সংখ্যা, এটা কিন্তু সংখ্যাযুক্ত নির্ণায়ক। তাহলে এটা কিভাবে করব, যখন দেখা যাচ্ছে যে আমার নির্ণায়কের মানটা ওইটা কমন যাচ্ছে না, ঠিক আছে, যখন দেখছো যে আসলে এটা ফরম্যাটে যোগ বিয়োগ করলে কোনোটাই মিলতেছে না, যোগ বিয়োগ করলে কি মিলে না, যোগ বিয়োগ করলে যদি না মিলে তাহলে কি করবে তোমরা ডিরেক্ট মেথডে করবে। ডিরেক্ট মেথডটা কি, ডিরেক্ট মেথডটা হচ্ছে এরকম যে এখানে দেখো 1 নিশ্চয় কত 1, যখন তুমি 1, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। আমরা এতক্ষণ করেছি আমরা যোগ বিয়োগের মাধ্যমে, এখন যোগ বিয়োগ করব না, এখন হচ্ছে ডিরেক্ট মেথডে করব। তো ডিরেক্ট মেথডে তোমরা যখন করতে যাবা তখন কি আসবে, দেখো এটা 1, তো এটা নিয়েছো মানে কি সারি কলাম পুরোটাই বাদ, সারি কলাম পুরোটাই বাদ হয়ে যাবে। তার মানে কি আসছে এটা দেখো, তখন এটা মাইনাস এটা মাইনাস, দেখো এই যে এটা, তার মানে 0 মাইনাস হচ্ছে 0 মাইনাস কত, দেখো এটা কত পাচ্ছি 210, এটা হচ্ছে 210, এটা তো ডিরেক্ট ফরম্যাট। এটা কি যখন 1 নিয়ে যাবো তখন এই সারি এবং এই কলাম বাদ হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো এখন নেব কোনটা, আমি এখন নেব কোনটা বলো তো 6, এখন নিচ্ছি আমি এটা। এখন চিন্তা করো এটা কলাম, এটা কত, এটা কিন্তু মাঝখানে আছে, তার মানে কি চিহ্নটা কি ঋণাত্মক না, এর চিহ্ন কিন্তু ঋণাত্মক, আমরা কিন্তু সবাই জানি, আমরা কিন্তু এখানে সবাই জানি 6 এর চিহ্নটা কি ঋণাত্মক। 6 এর চিহ্ন হচ্ছে কেন, এটা হচ্ছে কত, এটা কিন্তু 2 1, এটা হচ্ছে 1 3, এটা কত 1 2, a1 2, এটা আসলে কি a1 2, তাহলে a1 2 1 + 2 মানে কি 3, আমরা জানি বেজোড় হলে হয় ঋণাত্মক। আচ্ছা তাহলে এটা কত, এটা তুমি যখন এটা নিচ্ছ 6 নিচ্ছ, যখন তুমি 6 নিচ্ছ তখন কি দাঁড়াচ্ছে, তখন দাঁড়াবে হচ্ছে
তখন কিন্তু তোমার এটার সাথে এটা, তখন এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ এই বরাবর এবং এই বরাবর পুরোটাই বাদ, এইটা এবং এই বরাবর সবটাই বাদ। তাহলে কি দাঁড়াচ্ছে 606, অর্থাৎ 6 × 0 সমান কত 0, 6 × 0 সমান হচ্ছে 0। তাহলে আর এখানে 10 × 11, 10 × 11 মানে কত 110। আশা করি এটাও বুঝে গেছো তাই না? এখন আসবে আমরা এটা, এখন নেব হচ্ছে 3 +3। কেন প্লাসটি কেন নিচ্ছে? এটা কিন্তু 1, এটা কি জানি 13 মানে কত 4, আর জোড় সংখ্যা হলে কি জানি আমরা জোড় সংখ্যা হলে প্লাস হয়। সো এটা হচ্ছে কি সামনে বসালাম কি প্লাস বসালাম। এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখো 3 নিয়েছো, যখন 3 নিয়েছো তার মানে কি আমার এই দুইটা বাদ আর এইটা তো এমনি বাদ, এটা এমনি এটাই বাদ হয়ে যাবে। তাহলে এখন কিন্তু আমার এটা যদি এটা হয়, এখন বিষয়টা চিন্তা করো, তাহলে কি দাঁড়াচ্ছে এইটা, তাহলে এইটা 62 মানে কত হয় 12, 62 মানে কত হচ্ছে 12, আর 9 × 11 মানে কত পাচ্ছি -99। তো এখানে আরেকটা বিষয় বুঝার আছে যে আমি গুণনটা কিভাবে ধরেছি, সবাই একটু গুণনটা চেনার চেষ্টা করো। আমি কিন্তু প্রথমে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে ধরেছি। এখানে সবসময় দেখো আমি যখন এটা নিয়েছিলাম তখন কি 90 মানে ঘড়ির কাঁটার বিপরীতে 90, তাহলে চিন্তা করো ঘুরছে কোন দিকে ঘুরবে 90, তার মানে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন নিচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন নিচ্ছি। তারপরে কি অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস ক্লকওয়াইজ। আমি যখন এটা নিয়েছি তখন কি নিয়েছি আমি, তখন এইটা এই টোটালটা বাদ, এই টোটালটা বাদ আর এটা বাদ, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এইটা আর এইটুকু। দেখো এটা আর কি আছে দেখো তো, বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা হচ্ছে আমি যখন এইটা 6 নিয়েছি তখন কিন্তু আমার এইটুকু বাদ হয়ে যাচ্ছে, এইটুকু বাদ হয়ে গেলে কি আছে এই দুইটা আর এই দুইটা, আর এটা তো এমনি বাদ, এটা এমনি স্কিপ হয়ে যাবে। তাহলে এই দুইটা যদি থাকে তার মানে কি এটা, এখন ধরো তুমি কি এটার সাথে এটা গুণ করবে, অনেকেই কনফিউজড হয়ে যায়, ভাইয়া এটা কি এই কোনটা গুণ হবে, এটা হবে আর এটা হবে, এটা কিন্তু ভুল হবে। কারণ তুমি যেহেতু প্রথমটা ধরেছো কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন ধরেছো, তার মানে এখন কি করবে এই 60 এবং 9 10 11, 60 × 10 × 11, অর্থাৎ তুমি যদি প্রথম ঘূর্ণনটা তুমি ঘড়ির কাঁটার বিপরীতে নাও, ঘড়ির কাঁটার বিপরীতে, তার মানে প্রত্যেকটা ঘূর্ণনে তোমাকে ঘড়ির কাঁটার বিপরীতে ধরতে হবে। আর তুমি যদি এটা আগে এটা ধরো তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এরকম হবে না, তাহলে সূত্র আলাদা হয়ে যাবে। সো এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো ঘূর্ণনটা কি করে নেবা, প্রথমে ঘড়ির কাঁটার বিপরীতে, তারপর মানে ঘড়ির কাঁটার বিপরীতে মাইনাস ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত মাইনাস ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত মাইনাস ঘড়ির কাঁটার দিক, এরকম প্রত্যেকটা এরকম হিসাব ধরে যাবে, প্রতিটা এরকম। সো এখন কি পাচ্ছ একটু ভালো করে, এখানে দেখো 210 মাইনাস এত, এখানে পাচ্ছ কত মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস কত হচ্ছে 6 এত, গুণ করলে পাচ্ছে এত, প্লাস হচ্ছে কত প্লাস, দেখো 99 থেকে, যদি আমি 99 থেকে এখন চিন্তা করো কত থাকছে আমার 12, এখান থেকে যদি যায় তাহলে পাচ্ছে হচ্ছে 7, আর এখানে পাচ্ছি 8, অর্থাৎ কত -80, মাইনাস, তার মানে পাচ্ছি মাইনাসের সাথে যদি -90 এত ইনটু 3 যদি গুণ করি তাহলে কত পাচ্ছি 3 × 7 21, 2 3 8 24 আর 2 কত 24 আর 2 27, তার মানে কত পাচ্ছি -2 এত। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, ওইখান থেকে আমরা পাচ্ছি -271 মাইনাস। একটু কমেন্টে জানিয়ে দাও রেজাল্টটা কত আসে, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তো রেজাল্টটা কত আসে, রেজাল্টটা কত আসে, ওইখানে হবে 21। আচ্ছা ও আচ্ছা, এটা তাই না, এটা মনে আমাদের সরি এটা আমি 2 দেখেছি, এটা 2 না, এটা কিন্তু 21। আচ্ছা 2 দিয়েছি, 2 দিয়েছি, যেহেতু এখানে আমাদের 2 দিলে আবার অন্য ক্ষেত্রে মিলবে না, 21 এটা একটু মিস্টেক আছে এখানে, এখানে কিন্তু একটু ভুল আছে আমাদের। দেখো আমি এটা 2 দেখেছিলাম, আমি কিন্তু এটাকে 2 ধরেছিলাম, আসলে 2 না, এখানে দেখো 21, যদি 21 হয় তাহলে কিন্তু আমাদের ভুল আনসার হবে। এক্স্যাক্টলি আমি যখন এটা করেছি তখন আমরা কি করেছি, এটার সাথে এটা করেছি, তাহলে এটার সাথে যখন করছি ঠিক আছে, দেন যখন আমরা এটা ধরেছি তখন এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর যখন আমরা এটা ধরেছি তখন এটা, অর্থাৎ 6 × 1, আচ্ছা 6 × 8 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি, এখানে একটু ভুল হয়েছিল, 6 × 6 6 × 2 = 12, 6 × 6 6 × 2 = 12 হবে, 6 × 6 6 × 2 = 12। আচ্ছা মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে আমরা 99, মাইনাস হচ্ছে 99। এখন ঠিক আছে, আগে একটু মিস্টেক ছিল। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি আমাদের কত থাকছে এখানে, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে যে রেজাল্টটা থাকছে সেটা হচ্ছে কত থাকছে, দেখো তো এখানে কত হচ্ছে 6 থেকে 9 চলে গেলে কত থাকে, 16 থেকে 9 গেলে থাকে কত 7, এখানে যদি 1 ধরি তাহলে হচ্ছে 12 থেকে 10 গেলে থাকে কত, 12 থেকে 10 গেলে থাকে 2, তার মানে 27। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কত প্লাস, এখানে 27 দ্বারা যদি গুণ করি 3 × 27, 2 × 27 মানে হতো 3 × 7 21 এর 1 হাতে আছে 2, 3 × 6 আর 6, আচ্ছা 3 × 6 আর 2 8, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 81। তো এখন একটু কমেন্টে জানাও তো রেজাল্টটা কত আসে, এটার সাথে এটা গুণ করেছি, একটু রেজাল্টটা দেখি কত আসছে।
তো অলরেডি এখানে লিখেছে ভাই আমি 2 নিয়ে করছি। আচ্ছা আসলে আমরা এখানে 2 নিয়ে প্রথমে এখানে করে ফেলছিলাম। আমি দেখতে পাচ্ছি হচ্ছে রাশিদুল লিখেছে 531, রাশিদুল 531। আচ্ছা 12 কিভাবে হলো লাস্ট? আচ্ছা নাইমুল ইসলাম আমি আসলে এখানে 2 দেখেছিলাম, 21 ছিল আমি 2 দেখেছিলাম, আমি এখানে 1টা দেখি নাই, চোখে পড়ে নাই। আপনি কখন থেকে ক্লাস শুরু করেন? আচ্ছা আমি প্রতিদিন 9টা থেকে চেষ্টা করি, কিন্তু 9:30 হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা তারপর 21 রে 2 লিখছেন, হ্যাঁ ভাই আমি এটাই করেছিলাম। তো যাই হোক ভুল হয়েছে। আচ্ছা সাইমন তারপর 531, হ্যাঁ 531 2 নিয়ে করছি। যারা আমিরুল জাহান তুলি 21, তারপর হচ্ছে 50, যারা লিমা একটা লিখেছো তুলি, তারপর হচ্ছে আরিফা ফেরদৌসি, না এটা হবে না। সাবা 531, তারপর হচ্ছে তারিন 531, তারপর হচ্ছে এফজেন নীলিমা 528 কেমনে হয় ভাইয়া? দেখো এটার সাথে এটা যোগ করে 510 যদি বিয়োগ করো কত পাচ্ছ? স্যার ও নি লিখেছো এত ভাই, -6 + 3 এইটা কিভাবে করলেন? এটা দেখো এটা কত আছে 110, এটা প্লাস হয়ে যাবে না, এটা মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো মাইনাসে মাইনাসে প্লাস হলে কি হয়ে যাবে এখানে? এটা 6 6 0 0 6 একে 6 6 একে 6 এত, আর এটার সাথে করেছি কত, এটার সাথে গুণ করলে তো 210 হয় মাইনাস এত, আর এখানে করেছি এখানে 27 আছে 3 27 সঙ্গে 81। তো যারা 531 লিখেছে, মাহমুদ 101, তুলি লিখেছে 531, রাজকুমার 138, আদিব 531, সৈকত 531, যারা 531 লিখেছে তাদের উত্তর সঠিক হয়েছে। প্রথম যেটা করেছিলাম আমি প্রথম আসলে আমি এখানে যে 21 ছিল, কিন্তু আমি দেখেছি 2। সো এটা ছিল আসলে আমার চোখের, আমি দেখতে ভুল করেছিলাম, আমার হিসেবে বলছিল না, দেখার বলছিল। সো যাই হোক সরি ভাইয়া মিস্টেক। হ্যাঁ আচ্ছা নীলিমা নাইমুল ইসলাম ধন্যবাদ সবাইকে, যারা যারা উত্তর দিতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। ভাইয়া তৃতীয়টির সাথে গুণ, হ্যাঁ 3 এর সাথে গুণ করে হয়েছে। আমি মাত্র জয়েন করলাম। নিশাত তাসনিম 2 মাস লেট, এত লেট করলে কেমনে হয়? হ্যাঁ তোমরা কিন্তু আজকে খুবই কম। এর আগের ক্লাসে আমি দেখেছি তোমাদের জয়েনিংটা খুবই কম ছিল। তোমাদের যদি জয়েনিং এত কম হয় তাহলে কিন্তু আমি রেগুলার একাই ক্লাস নেব, আর তোমাদের অন্য কাউকে দিয়ে ক্লাস নেব না। কারণ অনর্থক এত দূর থেকে এত কষ্ট করে ক্লাস নিয়ে পরে যদি দেখে যে 2জন 3জন তোমাদের এরকম, দেখো এর আগের ক্লাসে তোমরা 100+ ছিলে, আজকে এত কমে গেছে তোমরা কেন? তারপর আমি মাত্র জয়েন করলাম। দোস্তার জাহান মারিয়াম মাত্র জয়েন করছো। নিশাত 531। আচ্ছা যারা যারা ধন্যবাদ, যারা সঠিক উত্তর দিয়েছো ধন্যবাদ সবাইকে। আমাদের অনেকক্ষণ ক্লাস হবে, তো যারা যারা দেখতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে, এখন আমরা দেখবো হচ্ছে চলকযুক্ত নির্ণায়কের মান। চলকযুক্ত নির্ণায়কের মান আমরা সমাধান করব, যে অর্থাৎ এমন একটা নির্ণায়ক যে নির্ণায়কের মধ্যে চলক যুক্ত থাকবে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে একটা নির্ণায়ক লিখে রেখেছিলাম আমি আগেই, সেটা হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে a b c, আর এটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই যে নির্ণায়কটা দেখো এখানে কি abc হচ্ছে চলক, এখানে হচ্ছে abc হচ্ছে চলক। তো এখন আমরা যেটা করব এই চলকযুক্ত নির্ণায়কের সমাধানটা আমরা করব। তো একটা বিষয় আগে থেকে বলেছি যে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে কিভাবে একটা সারিকে 0 0 কিভাবে তুমি অন্তত পক্ষে তোমরা 0 0 0 0 সামথিং 0 0 এখানে যে কোনো কিছু থাকতে পারে 0 0 সামথিং 0 0 সামথিং। দেখো এটা হচ্ছে সারির ক্ষেত্রে এটা হচ্ছে কি সারিতে, মানে চেষ্টা করবে যদি 0 না হয় একটা সারিকে 0 0 সামথিং, এই 0 0 সামথিংটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। সামথিংটা এখানে যে কোনো পজিশনে থাকতে পারে। আর কলামকে তুমি চেষ্টা করবা, তো কলাম কি হবে যে 0 0 এখানে থাকবে সামথিংটা সামথিং। তো আশা করি এইটুকু মানে হচ্ছে তোমার কিভাবে তুমি মনে রাখবা। হয় তুমি এই যে একটা সারিকে 0 0 সামথিং, এখন সামথিংটা কিন্তু এখানে আসতে পারে, সামথিং এখানেও হতে পারে, সামথিংটা এখানেও হতে পারে, অর্থাৎ জিরোটা এখানেও থাকতে পারে, 0 0 সামথিং হতে পারে, আবার 0 0 সামথিং হতে পারে, 0 সামথিং 0 এটা হতে পারে। আমি আবারও বলছি যে এই যে সামথিংটা এখানে যে সামথিংটা আমি আবারও একটা সারিতে কিভাবে থাকতে পারে, হয় এটা হবে এটা, অথবা আমি লিখে দিচ্ছি আগে নিয়মটা শেখা হচ্ছে জরুরি, হতে পারে 0 সামথিং 0 সামথিং 0 সামথিং 0, অথবা এই সামথিংটা এখানে, অথবা এইখানেও সামথিংটা আসতে পারে সামথিং 0 0। তাই একটা সারি হতে পারে, দেখো যে কোনো সারি, তিনটা সারি না, তিনটা সারি সাধারণত আমরা যেটা করি 0 0 সামথিং, অথবা 0 সামথিং 0, অথবা সামথিং 0 সামথিং 0 0, এই ফরম্যাটে একটা সারিকে আনতে হবে। অথবা তুমি দেখো এই যে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো 0 0 সামথিং একটা কলাম করতে পারো, অথবা 0 সামথিং 0, একটু ভালো করে লক্ষ্য করো যে কিভাবে তুমি ফরম্যাটটা তৈরি করবে। যে কোনো একটা এই ঘটনাগুলোর মধ্যে যে কোনো একটা করলেই হলো, যে 0 0 সামথিং, অথবা 0 0 সামথিং, অথবা 0 সামথিং 0, অথবা 0 সামথিং 0, সারি কলামের মাঝখানে শূন্য হতে পারে,
দেখো এই যে কলাম, এই কলামের মাঝখানটা শূন্য, আবার এই সারির মাঝখানটা শূন্য, এই সারির প্রথমটাই শূন্য অথবা এই কলামের প্রথমটাই শূন্য, সরি অশূন্য। ঠিক আছে, তো এই ফরম্যাটে রেখে তোমাকে সমাধানগুলি করতে হবে। তাহলে যদি এগুলো করতে পারো তাহলে খুব ইজি হয়ে যাবে। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখো, আমরা এটা যদি করি তাহলে লক্ষ্য করে দেখো তো এই ফরম্যাটের মধ্যে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যায়, এটা থেকে এটা বিয়োগ করলে 0, অর্থাৎ আমাদের যে ফরম্যাটটা ছিল সেটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি করব আমরা, এখান থেকে এটা মানে সারি থেকে সারি বিয়োগ করছি, তার মানে কি দাঁড়াচ্ছে r1 প্রাইম, r1 প্রাইম মানে কি r2 মাইনাস r1, আর r2 প্রাইম মানে হচ্ছে r2 r3 মাইনাস r1, r3 মাইনাস r2। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে কি দেখো তো 0 0, এটা 0, তাহলে এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ মানে কি b মাইনাস c, সরি এটা হচ্ছে a, b মাইনাস a, এটা থেকে এটা 0 যদি করি b স্কয়ার মাইনাস স্কয়ার, মানে হচ্ছে দেখো সারি থেকে করছো, এর মানে কি এই যে দুইটা সারি, এটা কি সারি না? তাহলে তুমি এই প্রথম সারি দ্বিতীয় সারির মধ্যে বিয়োগ করছো, এরপরটা কোথায় আছে দ্বিতীয় এবং তৃতীয় সারি, তাহলে এটা তাহলে কি হবে 0, তারপরে এখানে কি আছে c মাইনাস b, এখানে কি আসছে তাহলে এখানে আসছে c স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এইটা তো যা আছে 1c স্কয়ার, কারণ আমি কিন্তু তৃতীয় সারির কোনো পরিবর্তন করি নাই। এখন একটা বিষয় চিন্তা করো, এই যে ফরম্যাট চলে আসছে 0 0 ফরম্যাট আসছে, 0 0 ফরম্যাট কিন্তু চলে আসছে। তাহলে 0 0 ফরম্যাট যদি চলে আসে দেন কি করবা তুমি, দেন খুব ইজি। এখন তোমার এই যে এখানে অশূন্য কোনটা আছে, এখানে আরো কাজ করা যায়। অশূন্য কোনটা আছে, এটা অশূন্য হচ্ছে এটা, যেহেতু এটা অশূন্য আছে তার মানে এইটার নির্ণায়কের মানই হবে আমার এই সমস্তটার এইটার নির্ণায়কের মানের সমান। যেহেতু এটা 0 0, এটার সহগুণন শূন্য হয়ে যাবে, এটার সহগুণন কি হয়ে যাবে শূন্য, এটার সহগুণন সহ এটা শূন্য হয়ে যাবে, আর এটা শুধুমাত্র অশূন্য, যেহেতু এটাও শূন্য। এখন চিন্তা করে দেখো, তুমি যদি এটাকে ধরো তার মানে 1, এই 1 যদি তুমি ধরো তার মানে কি দাঁড়াচ্ছে হচ্ছে, তার মানে কিন্তু আমার এই বরাবর এটা বাদ হয়ে যাচ্ছে আর এই বরাবর এটা বাদ হয়ে যাচ্ছে। তোমরা কি সবাই বুঝতে পারছো? তার মানে তোমার ম্যাট্রিক্সটা যেটা থাকছে, নির্ণায়ক যেটা থাকছে সেটা হচ্ছে b মাইনাস a, আর এখানে থাকছে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে কি থাকছে c মাইনাস b, আর এখানে থাকছে c স্কয়ার মাইনাস b স্কয়ার। এইটুকু বুঝছো কিনা তোমরা এটা? এখন তুমি এখান থেকে কি কমন নিতে পারছো, এই সারি থেকে চিন্তা করো b স্কয়ার মাইনাস a স্কয়ার মানে কি, এখানে কি আছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি b মাইনাস a, এই সারি থেকে তুমি নিতে পারছো কি কমন, জানো গুণ করে দাও, এখন এটা গুণ করে দাও। তো এখন যদি আমরা এই যে এটা কি আমরা যে প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের, প্রথম কর্ণের গুণফল মাইনাস কি দ্বিতীয় কর্ণের গুণফল, বাস। তাহলে এটা করে দিচ্ছি পাচ্ছি আমরা। তো আমরা এখানে পাচ্ছি b মাইনাস a, তারপর c মাইনাস b, এটা তারপর আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, এই যে এটা দেখো c প্লাস b মাইনাস কি হবে মাইনাস b মাইনাস a। লক্ষ্য করে দেখো কি পাচ্ছি আমরা, যে এই প্রথম কর্ণ মাইনাস দ্বিতীয় কর্ণ, প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণ, কারণ নির্ণায়কের ক্ষেত্রে এটাই করতে হয়। এই যে এটা দুইটার গুণফল আর এটা দুইটার গুণফল, ঘড়ির কাঁটার দিকের গুণফল মাইনাস ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার বিপরীত দিকের গুণফল মাইনাস ঘড়ির কাঁটার দিকের গুণফল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এন্টি ক্লকওয়াইজ এসসি, এটাকে বলি আমরা এনসি, এটা হচ্ছে এসসি, আর এটা কি ক্লকওয়াইজ মানে হচ্ছে সিডব্লিউ, এসসিডব্লিউ, আর একটা হচ্ছে সিডব্লিউ। এসসিডব্লিউ মানে আমি এসসি বলতে বোঝাবো অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, আর সি বলতে বোঝাবো শুধু ক্লকওয়াইজ, সি হচ্ছে শুধু ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, আমি উপর দিকে মুছে দিচ্ছি, তোমরা আমাকে একটু জানাতে পারো তোমরা কি সব বুঝতে পারছো কিনা, তোমরা একটু আমাকে কমেন্টে জানাতে পারো যে সবকিছু তোমরা বুঝতে পারছো কিনা। সো আমরা যদি এটা বুঝে থাকি তো একটু ভালো করে দেখো, এখানে পাচ্ছি আমরা কি b মাইনাস a, তারপরে পাচ্ছি আমরা b মাইনাস a পাচ্ছি, c মাইনাস b পাচ্ছি, আর ওইখানে যেটা পাচ্ছি লক্ষ্য করে দেখো b আর b কাটা, তাহলে থাকছে কি c মাইনাস a থাকছে, c মাইনাস a।
তাহলে আমরা কি পাচ্ছি এখন এটাকে উল্টিয়ে দাও, তার মানে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি পাচ্ছি মাইনাস বি, আর এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি পাচ্ছ আরেকটা মাইনাস। লক্ষ্য করো এখান থেকে একটা কমন নিচ্ছি, ভালো করে একটু লক্ষ্য করে দেখো যে আমরা এইখান থেকে যদি একটা মাইনাস ওয়ান কমন নিই তাহলে একটা মাইনাস, এই একটা মাইনাস, আর এখান থেকে যদি একটা কমন নিই তাহলে কি পাচ্ছ আরেকটা মাইনাস। বুঝতে পারছো? তাহলে আমি উল্টিয়ে দিচ্ছি বি মাইনাস সি, আর এখানে কি আছে সি মাইনাস এ। তার মানে এটা মানে হচ্ছে আমরা লিখতে পারি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে আমাদের যে প্রমাণটা ছিল সেই প্রমাণ মানে হচ্ছে এটা সমান দেখাইতে বলছিল, এটা সমান দেখাইতে বলছিল হচ্ছে এ দেখাও যে, বা এটাই দেখতে পারি, এটাই ধরো যে এটা নির্ণায়কের মান কত এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো যারা যারা একটু বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্টে জানিয়ে ফেলো যে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। সো হ্যাঁ আমি অলরেডি দেখতে পেরেছি যে এখানে অলরেডি একজন বুঝতে পেরেছি, সাইমন লিখেছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। হ্যাঁ ধন্যবাদ সবাইকে যারা উত্তরটা দিতে পেরেছো অলরেডি, তাদেরকে ধন্যবাদ। তো আমি যেটা বলছি এখন যে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কি বুঝতে পেরেছো। নিম পাতা, তারপর হচ্ছে ভাইয়া ভিডিও অফ হয়ে গেছে, ভিডিও কোথায় অফ হয়ে গেছে, তোমরা ভিডিও অফ দেখতে পাচ্ছ কোথায়? সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে অনেকে যারা কমেন্ট করেছো তারা হচ্ছে দেখতে পাচ্ছি লোডিং দেখাচ্ছে। তাসনিম না ঠিক আছে ধন্যবাদ। তারপর হচ্ছে ভাইয়া বানান আমার আনস এ মাইনাস বি, হ্যাঁ ধন্যবাদ। আসলে কেন সি মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি। হ্যাঁ দেখো এই যে মাইনাস মাইনাস, এখান থেকে বি মাইনাস থেকে আমি মাইনাস ওয়ান কমন নিয়েছি, এখান থেকে আমি মাইনাস ওয়ান কমন নিয়েছি, এইটাও আনসার হয়, এটাও কিন্তু আনসার, এটাও সঠিক, এটা ভুল কিন্তু না। আচ্ছা তারপর হচ্ছে জি বুঝতে পারছি ভাইয়া। তারপর হচ্ছে সামিরা মারিয়া লিখেছো ক্লিয়ার স্যার। তারপর দেখতে পাচ্ছি পারভেজ হোসেন জি স্যার বুঝতে পারছি, শাওন বুঝতে পারছি বুঝছি। তারপর হচ্ছে সাইমন ধন্যবাদ সাইমন, রাজকুমার বুঝতে পারছি তাহলে ঠিকই এসে ধন্যবাদ। জয়া বুঝতে পারছি, সাবা বুঝতে পারছি, তানজিলা বুঝতে পারছি, মিম লিখেছো। তারপর হচ্ছে রথি রয় বুঝতে পারছি। তারপর হচ্ছে সাইমন ভাই আমি ললিপপ, ও ললিপপ খাচ্ছো, ওকে ঠিক আছে ক্যারি অন, অফ ছিল এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি ইয়ামিন হোসেন বাট বুঝতে পারছি ধন্যবাদ। তারপর হচ্ছে নেট প্রবলেম প্রচুর। তারপর হচ্ছে লুবান লিখেছো, লুবান লুড হচ্ছিল, আচ্ছা ভিডিও ভাইয়া লুড হচ্ছিল, হয়তো ভাই নেটের প্রবলেম করতে পারে। আচ্ছা না স্যার ভিডিও চলছে। দেন হচ্ছে রাশিদুল ইসলাম ধন্যবাদ ভাইয়া, নেট অফ ছিল আমার আমি, আচ্ছা এটা হয়তো ওয়াইফাই কানেকশন প্রবলেম হতে পারে। জি ভাই ভাইয়া লাস্ট দুই লাইন বুঝতে পারছেন, লাস্ট না ভিডিও অফ ছিল হয়তো বা। ভাই আমি ললিপপ, আচ্ছা ঠিক আছে খাও ললিপপ। সৈকত জি ভাইয়া সরি বি মাইনাস সি, হ্যাঁ বি মাইনাস সি। তো দেখো আমরা এখানে কিন্তু লাস্টে কমন নিয়েছি, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে বি মাইনাস সি হয়ে যায়, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এ মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, বাস এটা হচ্ছে আমাদের মূল অংশ। তো তোমরা এটা কিন্তু আমাদের ছিল কি, এটা হচ্ছে মূলত যে তোমাদের যে মানে এই যে সমাধানটা, এই সমাধানটা কিসের সমাধান, এই সমাধানটা ছিল হচ্ছে এখানে যেটা করেছি আমরা, যেখানে ছিল আমার বি মাইনাস এ কমন নিয়েছি, এইখানে তো বি স্কোয়ার মাইনাস আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই জন্য আমরা বি মাইনাস এখান থেকে বি মাইনাস কমন নিয়েছি, সি মাইনাস বি এখান থেকে সি মাইনাস বি, আর এটা কমন নিলে আমরা এটা পাচ্ছি। দেন আমরা এই যে এই এন্টি ক্লকওয়াইজ গুণফল আর হচ্ছে ক্লকওয়াইজের গুণফল বি করে দিই এই। সো এখন যেটা করতে যাব সেটাও খুবই সহজ, একই নিয়ম। আমি তোমাদের যে আজকে শিখাবো সেগুলো হচ্ছে নিয়ম শিখাবো, একই নিয়মে কিভাবে সমাধান করতে হয়, একই নিয়মে কিভাবে সমাধান করতে হয়। দেন এখন যেটা করব দেখো, এই হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে ধর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দেন দেখানো হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এটার মান নির্ণয় করবো এখন। তো এটার মান কত আসবে দেখো, তো প্রথমেই দেখবো হচ্ছে কি কমন আনকমন, কিভাবে আমার লক্ষ্য হচ্ছে কিভাবে এগুলোকে একই রকম করা যায়। তাহলে একটু ভালো করে চিন্তা করে দেখো যে তুমি কি নিতে পারছো। তুমি যদি এটাকে করো তাহলে বিষয়টা চিন্তা করে দেখো যে এইখান থেকে তুমি যা দেখতে পাচ্ছ একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এইখানে সারি থেকে তুমি কিন্তু একটা এক্স কমন নিতে পারছো। এই সারি থেকে যদি আমি এক্স কমন নিই, দেখো একটু ভালো করে যে আমি কিন্তু এই সারি থেকে এক্স, প্রত্যেক এই সারি সবাই এক্স আছে, তার মানে আমি এক্স কমন নিচ্ছি। এক্স যদি এই সারি থেকে কমন নাও তার মানে কি পাচ্ছ ওয়ান এক্স এক্স স্কোয়ার। দেন লক্ষ্য করে দেখো আমি এই সারি থেকে ওয়াই কমন নিতে পারছি, যদি ওয়াই কমন নাও ওয়ান ওয়াই স্কোয়ার ওয়াই আর হচ্ছে কি ওয়াই স্কোয়ার। আমি এই সারি থেকে কিন্তু জেড কমন নিতে পারছি, তাহলে ওয়ান তারপর হচ্ছে জেড আর একটা হচ্ছে কি জেড স্কোয়ার। এখন ভালো করে চিন্তা করে দেখো ওয়ান অন ফরম্যাটে চলে আসছে, আর ওয়ান অন ফরম্যাটে চলে আসলে 0 0 ফরম্যাটে নেওয়া খুব ইজি। ওয়ান অন ফরম্যাটে চলে আসলে কি এক্স ওয়াই জেড, আমি কিন্তু এক্স ওয়াই জেড কমন নিয়েছি সব জায়গা থেকে, তিনটা কলাম থেকে এক্স ওয়াই জেড কমন নিয়েছি, এই সারি থেকে এক্স, এই সারি থেকে ওয়াই, সরি এই প্রথম কলাম থেকে এক্স নিয়েছি, দ্বিতীয় কলাম থেকে ওয়াই নিয়েছি, তৃতীয় কলাম থেকে আমরা জেড নিয়েছি। এই যে দেখো এক্স প্রথম থেকে, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে জেড নিয়েছি। তারপর দেখো এখান থেকে এক্স কমন নিলে ওয়ান, ওয়াই কমন নিলে ওয়ান, জেড কমন নিলে ওয়ান।
সো এখন যেহেতু 1 ফরম্যাটে চলে আসছে তাহলে খুব ইজি। তাহলে তোমরা এখন জানো যে এখন কি কাজটা করতে হবে আমাদের। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এক্স ওয়াই জেড তো আমাদের আছে, এক্স ওয়াই জেড এটা তো আমাদের মূল অংশ। এখন চিন্তা করো কি করা যায়। এখন দেখো আমি এটাকে শূন্য করব, আমি এটাকে শূন্য করব, এটাকে শূন্য করব, আর এটা তো যা আছে তাই। আমি যদি শূন্য শূন্য ফরম্যাটে নিতে চাই তাহলে দেখা যাচ্ছে কি যে আমি এখন কি এইটা থেকে দেখো এটা কলাম C2, এটা হচ্ছে C3। তাহলে আমি কিন্তু এখন কলাম থেকে কলাম বিয়োগ করলে, এখন সারি থেকে সারি বিয়োগ করলে হবে না, যেহেতু এটা কি কলাম, এটা কি এইটা থেকে এটা বিয়োগ করলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু 0 হবে না, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে না। আমার কাজে হচ্ছে, আমার লক্ষ্য হচ্ছে 0 0 ফরম্যাটে নিয়ে যাওয়া। আর 0 0 ফরম্যাটে নিয়ে গেলে কিন্তু খুব ইজি হয়ে যায়। আমি কিন্তু বারবার বলছি তোমাদেরকে, তোমাদের লক্ষ্য থাকবে হচ্ছে তুমি কমন নাও, ভাগ করো, বিয়োগ করো, যোগ করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু তোমার মেইন ফোকাস থাকবে যে আমি কিভাবে 0 0 ফরম্যাটে নিতে পারি, আমি কিভাবে এটা 0 0 ফরম্যাট। আর 0 0 ফরম্যাট হচ্ছে বেস্ট ওয়ে টু সলিউশন, বেস্ট ওয়ে ফর সলিউশন ডিটারমিনেশন। সো দেখ ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু এখানে 0 0 1 কেন হয়েছে দেখো, সি অন প্রাইম। আমি কিন্তু কি করছি যে আমি কি সি অন প্রাইম মানে কি C1 - C2, আর আমি C2 প্রাইম নিয়েছি, C2 প্রাইম মানে কি C2 - C3। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, প্রথম কলামের মান হবে কি প্রথম দুই কলামের বিয়োগফল। তাহলে দেখো এই যে এইটা থেকে এটা বিয়োগ করলে 0, আবার এটা থেকে এটা বিয়োগ করলে 0, ঠিক আছে। আর এইটা তো কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা থেকে এটা বিয়োগ x - y, এটা থেকে এটা বিয়োগ y - z, কারণ আমি কলাম থেকে কলামে করছি। তো কলাম থেকে কলাম করা মানে কি, তুমি কি একটা উপরেরটা করলেই হবে? কলাম থেকে কলাম মানে হচ্ছে একদম প্রত্যেকটা কলামকে, প্রতিটা কলামের সবগুলিকে করতে হবে, ঠিক আছে। তারপরে কি পাচ্ছে, এখানে তো যা আছে এটা তো অপরিবর্তিত থাকবে, তারপরে এখানে থাকবে z, কারণ এই কলামের কাজ তো করি না আমি, C3 এর কাজ করি না, C1 প্রাইম এবং C2 প্রাইম দুইটা কলামের কাজ করেছি। তারপরে কি আছে দেখো, তাহলে এখানে হবে কি x² - y², আর এখানে হবে কি y² - z², আর এখানে শুধুমাত্র। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো কি করেছি আমরা। C1 প্রাইম হচ্ছে কি যে আমার কথাই হচ্ছে, আমার কাজেই হচ্ছে বা লক্ষ্যই হচ্ছে আমার কিভাবে এটাকে শূন্য করা যায়, কিভাবে এটাকে শূন্য করা যায়। তো শূন্য করার জন্য এটা থেকে এটা বিয়োগ করছে, এটা থেকে এটা বিয়োগ, বা এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, কিন্তু এটার কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ আমি C1 এর কোনো পরিবর্তন এখানে দেখাই নি। সো এখন যেহেতু 0 0 ফরম্যাটে চলে আসছে, এখন তোমরা বুঝতেই পারছো 0 0 ফরম্যাটে চলে আসে মানে কি, 0 0 ফরম্যাটে চলে আসে x y z। তো দেখতেই পাচ্ছ এখানে কি আসবে, নির্ণায়কটা। তারপরে এটা নির্ণায়কের এটার নির্ণায়কের মান কত হবে 0, এটার নির্ণায়কের মান কত হবে 0, আর এটার মান শুধুমাত্র অশূন্য, এটার মান। আর এটার মান বলতে কি বুঝি, এটার মান বলতে আমরা বুঝি কি যে এটা হচ্ছে সেটাই, যে এই বরাবর সবটুকু বাদ, এই বরাবর সবটুকু বাদ, থাকছে কোনটা শুধুমাত্র এইটুকু। যদি এইটুকু থাকে তাহলে এটাই হচ্ছে তার মূল অংশ। তাহলে পাচ্ছি কি আমরা x - y, y - z, আর এখানে কি পাচ্ছি x² - y², এখানে কি পাচ্ছ দেখো y² - z²। আলহামদুলিল্লাহ। তাহলে দেখো তো এইটুকু বুঝছো কিনা যে এইখান থেকে আমরা কি পাচ্ছি শুধুমাত্র এইটুকু। এই 0 0 ফরম্যাটের মূল লক্ষ্য 0 0 ফরম্যাট আসলে কেন নেই, 0 0 ফরম্যাটে নিয়ে গেলে নির্ণয় বের করাটা খুব সহজ হয়ে যায়। আমরা কিন্তু ডিরেক্ট মেথডও করতে পারি, ডিরেক্ট মেথড তো বুঝছো সবগুলো একসাথে, ঠিক আছে। তো এখন লক্ষ্য করে আগের মতো হয়েছে কিনা, এইখান থেকে এই সারি এই কলাম থেকে তুমি কিন্তু এই কলাম থেকে কি কমন নিতে পারছো, এই কলাম থেকে তুমি কিন্তু যে কমনটা নিতে পারছো সেটা কি নিতে পারছো x y z, তুমি কিন্তু এই কলাম থেকে x - y কমন নিতে পারছো। কি কমন নিতে পারছো x - y, এই কলাম থেকে x - y যদি কমন নাও, আর এই কলাম থেকে নিতে পারছো কি y - z, একটু ভালো করে লক্ষ্য করো, যদি কমন নাও তাহলে কি থাকছে, এখানে থাকছে 1, এইখান থেকে দেখো এখানে কি x² - y² মানে কি a + b * a - b * a - b, a + b * a - b, তাহলে a + b a - b আছে, আর এটা a + b * a - b, তাহলে a - b কমন নিয়েছি, তাহলে এই কলাম থেকে নিয়েছি x - y কলাম, তাহলে থাকছে 1, আর এখানে কত থাকবে তাহলে x + y। আশা করি এটা বোঝার কথা, এটা না বোঝার কথা না। x² - y² মানে কি বুঝি, x² - y² মানে কি x - y * x + y, তাহলে এটা তো সবাই বুঝো। তাহলে এখান থেকে আমরা কি এই যে অংশটাকে ভাঙলে এই দুইটা অংশ পাই, তাহলে x - y x - y কমন নিলে পাচ্ছি শুধুমাত্র 1 আর a + y x + y, এই যে। তাহলে এইটাকে ভাঙলে কি পাবো আমরা 1, আর এখান থেকে পাবো কি আমরা y + z। সো দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা। সো দেখো x y z * x - 1 x - y y - z। এখন এটাকে ক্যালকুলেশন করো, এটাকে তোমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছ তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আমি মুছে দিচ্ছি, আমি উপর দিকে মুছে দিচ্ছি, আশা করি তোমরা এটা বোঝার কথা। এটা খুব কঠিন না, খুবই সহজ একটা মেথড ছিল। আমি যদি এখানে এইটাকে যদি করি 1 1, আর কি আছে এখানে x + y, আরেকটা আছে হচ্ছে y + z। এটা নির্ণায়কের মান কত, এটুকু নির্ণয় করলে এটা মাইনাস এটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর ঘড়ির কাঁটার দিকে, তার মানে কি পাচ্ছ y + z
মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাই না? কারণ এইটুকুর গুণফল মাইনাস হচ্ছে এটুকুর গুণফল, এটুকুর গুণফল মাইনাস এটুকুর গুণফল। তাহলে কি পাচ্ছ তোমরা? এই জেড ওয়াই আর ওয়াই কাটা পাচ্ছ হচ্ছে জেড মাইনাস এক্স। তার মানে এখানে কি বসাই দেবে? এটুকুর পরিবর্তে এটুকুর পরিবর্তে। দেখে তো কাদের রেজাল্টটা মিলছে, কারা কারা উত্তরটা দিতে পেরেছো দেখতে চাই, কারা কারা উত্তর দিতে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা এখন আবার ক্লাসে ফিরে যাব। তো আমরা অলরেডি আনসার পেয়ে গেছি। কি আনসার পেয়েছি? এটার পরিবর্তে আমরা কি বসিয়ে দেব? এই যে এই অংশটা ক্যালকুলেশন করে পেয়েছি আমরা জেড মাইনাস এক্স পেয়েছি। সো আমরা কিন্তু এটা বুঝে গেছি। তো এতক্ষণ পর্যন্ত যা করেছি সেগুলো ছিল চলকযুক্ত নির্ণায়কের মান, চলকযুক্ত নির্ণায়কের মান আমরা পেয়েছি। তো আশা করি তোমরা এটাও বুঝে গেছো চলকযুক্ত মান কিভাবে নির্ণয় করতে হয়, তাই না? আচ্ছা, সো আমি আরেকটা করে দিতে পারতাম, আরেকটা আমরা করতে পারি। তো আশা করি চলকযুক্ত সমীকরণ কিভাবে করতে হয় সেটা বুঝে গেছো। তো আমরা বিপরীত ম্যাট্রিক্স একটা নির্ণয় করি। তো চলক সংখ্যার নির্ণায়কের কিভাবে করছি তোমরা দেখাইছি আমি তোমাদেরকে। কোনো কিছু যোগ করতে চাইলে যোগ করবে, বিয়োগ করতে চাইলে বিয়োগ করবে, ভাগ করতে গেলে বিয়োগ কমন নিতে হলে কমন নিবা। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন দুইটা সারি দুইটা কলামকে একত্র করা যায়, অথবা তুমি একটা কলামের শূন্য শূন্য আনা যায়। আসলে আমি যে টার্গেটটা করি সবসময়, আমি যখন কাজ করতে যাই, আমার টার্গেটটাকে কিভাবে আমি একটা ম্যাট্রিক্সের একটা নির্ণায়কের হয় একটা সারি অথবা একটা কলামকে কিভাবে আমি শূন্য শূন্য ফরম্যাটে নিয়ে আসতে পারি। আমাদের মানে যদি আমার এই টার্গেটটা থাকে যে শূন্য শূন্য ফরম্যাটে নিয়ে আসার, এই শূন্য শূন্য ফরম্যাট হচ্ছে সবচেয়ে সহজ হয়ে, শূন্য শূন্য ফরম্যাটে নিয়ে আসতে সবচেয়ে সহজ হয়। এখান থেকে আমরা নির্ণায়কের মানটা খুব ইজিলি বের করতে পারি। সো আমি যে কাজটা করব তোমাদের আরেকটা করাবো, সেটা হচ্ছে আমি আরেকটা ম্যাট্রিক্স করাবো, ব্যতিক্রমধর্মী একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ব্যতিক্রমধর্মী একটা করাবো। সেটা হচ্ছে দেখো a প্লাস বি, a মাইনাস বি মাইনাস সি। কারণ আমি অনেক শুধু একই ফরম্যাটে দেখাচ্ছি, a আরেকটা হচ্ছে 2a। দেখো আরেকটা হচ্ছে দেখো এই 2b তারপর হচ্ছে ধরো b মাইনাস সি মাইনাস a, b মাইনাস সি মাইনাস a, আরেকটা হচ্ছে ধরো 2b। দেন আমি দেখতে পাচ্ছি হচ্ছে 2c, अगेन 2c আর হচ্ছে আমি নিচ্ছি c মাইনাস a মাইনাস b। এই হচ্ছে আমাকে এখান থেকে দেখাতে হবে, এখান থেকে আমি প্রমাণ করব যে a প্লাস b প্লাস c হোল কিউব। আমার টার্গেট হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, আমি এটা নির্ণায়কের মানটা বের করি, তাহলে বোঝা যাবে। প্রমাণ আর নির্ণায়কের মান একই কথা। তুমি আসলে নির্ণায়কের মান করে যা পাওয়া যায় সেটাকেই বলে দেয় প্রমাণ করা যায় এটা সমান এটা। সো আমার একই কথা, নির্ণায়ক সমাধান করা আর প্রমাণ করা একই কথা। সো আমরা এখন এটা করব। সো এটা তুমি যখন করতে যাবা, এটা যখন তুমি করতে যাবা তখন যেটা করবা, দেখো যে এই কাজটা করতে গেলে আমার কি কি লাগছে। এটা করতে গেলে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এইখান থেকে আমি কি কমন নিলে, কি একটা নিলে আমার সেম আসে। একটু ভালো করে চিন্তা করো, আমরা এখানে কি যোগ করতে পারি। আমি যদি এখানে যোগ করি বিয়োগ করি কি হবে, আমরা এটা থেকে এটা বিয়োগ করলে দেখা যাচ্ছে যে মান এটা থেকে এটা বিয়োগ করলে বা এটা থেকে এটা বিয়োগ করলে বা এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু এর মান ঠিক হয় না। দেখো তুমি যদি এটা বিয়োগ করো তাহলে কি থাকছে a মাইনাস 3b, আবার যদি যোগ করো তাহলে হচ্ছে কত a প্লাস b মাইনাস c। এটার সাথে করলে তো তারপর 2a প্লাস, আমি যদি এখানে করি তাহলে দেখা যাচ্ছে যোগ করলে এটা মিলতেছে না, এটাও না, মানে এটা কোনো মিল হয় না, সারি কলমে মিল হয় না। যোগ করলে দুইটা যোগ করলে এটা যদি করো মিলবে না, যেহেতু অর্থাৎ আমি যদি এখন বিয়োগ করে দেখা যায় মিলতেছে না। আমি দেখছি টেস্ট করে, তোমরা টেস্ট করে দেখো মিলে না। তো যখন দেখবা দুইটা করে নিলে মিলতেছে না, দুইটা যোগ করলে বা দুইটা থেকে বিয়োগ করলে মিলে না, তখন তোমার কাছে হচ্ছে তিনটা নিয়ে চেক করবা, তিনটা নিয়ে যোগ তিনটা নিয়ে বিয়োগ করা যায়। তো বিষয়টা হচ্ছে হয় দুইটা থেকে দুইটা যোগ করো, দুইটা থেকে একটা বিয়োগ করো। তিনটার ক্ষেত্রে যা করা যায়, তিনটার ক্ষেত্রে হয় তুমি দুইটা থেকে একটা বিয়োগ করছো অথবা একটা থেকে দুইটা বিয়োগ করে দিচ্ছ, এই নিয়মটা করা যায়। আমি কিন্তু নিয়ম বলছি, তিনটার ক্ষেত্রে তুমি তিনটা নিয়ে কিভাবে কাজ করবে। আমরা তো দুই করে আসছি এতক্ষণ পর্যন্ত, আমরা কিন্তু দুইটা থেকে একটা সারি থেকে একটা কলাম বিয়োগ করেছি, অথবা সরি একটা সারি থেকে আরেকটা সারি বিয়োগ অথবা একটা কলাম থেকে একটা কলাম বিয়োগ, এই দুই ক্ষেত্রে। কিন্তু তুমি কিন্তু তিনটা নিয়েও কাজ করবে। যখন দুইটা নিয়ে হচ্ছে না, যখন দেখতে পাচ্ছ দুইটা নিয়ে তোমার কোনো একটা সমানেও আসতেছে না, 0 আসছে না, সমানও হচ্ছে না, 0 ফরম্যাটেও আসছে না। আমার লক্ষ্য থাকে তুমি সমান করা। যদি একটা সমান করা যায়, দুইটা অন্তত একটা সারিকে অথবা একটা কলামকে সমান করা যায়, তখনই কিন্তু 0 ফরম্যাটে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছি দুইটা নিয়ে আমি 0 ফরম্যাটেও যাচ্ছে না, 1 ফরম্যাটে মানে হচ্ছে সেম ফরম্যাট যাচ্ছে না। সেম বলতে মানে অশূন্য ফরম্যাটেও যাচ্ছে না, ঠিক আছে? অশূন্য ফরম্যাট বলতে একটা সারিতে দেখা যাচ্ছে সবগুলোর মান একই আসছে, যেমন 2 2 2 3 3 3 4 4 4 1 1 1 এরকম কিছু একটা, বাট এরকম ফরম্যাটে আসছে না। যদি না আসে তুমি তিনটা নিয়ে চেক করবা। তো তিনটা নিয়ে যখন চেক করতে যাবা, তখন তিনটা নিয়ে করতে গেলে তিনটাকে যোগ করা যায়, অথবা তিনটা থেকে যে কোনো দুইটার বিয়োগ, একটা থেকে যে কোনো দুইটা বিয়োগ করা যায়, অথবা যে কোনো দুইটা থেকে একটা বিয়োগ করা যায়। সো এখানে যদি আমি নেই, তাহলে আমি যেটা করেছি দেখা যায় যে তিনটা যদি যোগ করে দেই তাহলে একমাত্র মিলে। অর্থাৎ আমি যেটা করব তিনটা সারি বা তিনটা কলাম। তো আমি যেটা করব এখন দেখো এখানে সহজ হয়ে যাচ্ছে, এই যে r1 প্রাইম আমরা করছি হচ্ছে r1 প্রাইম, যে কোনো একটা সারি বা একটা কলামটা সেম করব। তো r1 প্রাইম হচ্ছে কি,
আমি r1 প্রাইম হচ্ছে r1 প্লাস r2 প্লাস r3, আমি তিনটা করছি, কেন দুইটা দিয়ে মিলে না, তিনটা যোগ করতে গেলে দেখা যাচ্ছে মিলে যায়। আর মানে কি দেখো তো a মাইনাস বি মাইনাস সি, a মাইনাস বি মাইনাস সি প্লাস হচ্ছে কত, তিনটা যোগ করছি কিন্তু আমরা 2b প্লাস 2c, তাহলে আমার কিন্তু আমি তো এটা করছি, ঠিক আছে। আমি যদি এটা করতে যাই, আমি কিন্তু কাজটা করছি কি প্রথম সারি দিয়ে, আমি কিন্তু প্রথম সারি, তার মানে r1 প্রাইম শুধু r1 এর জন্য করছি, r1 প্রাইম সমান r1 প্লাস r2 প্লাস r3 একটা করছি কিন্তু r1 প্লাস r2 প্লাস r3, তাহলে আমার শুধু এটাই হবে। তার মানে 2a প্লাস কত হবে b মাইনাস c মাইনাস a প্লাস হচ্ছে কি 2c। বিষয়টা চিন্তা করো কেন আমি এটা নিচ্ছি, একটা বিষয় লক্ষ্য করো, এইখানে শুধুমাত্র কি আছে, এইখানে abc আছে বাট এখানে a আছে, মিলতেছে না। আমি এমন ভাবে নিচ্ছি, আমি এইভাবে কেন করছি, কারণ দেখো এইখানে কিন্তু তিনটাই আছে, তিনটা ছলক আছে a b c, আমি এখানে কেন নেই নাই, কারণ আমি তিনটা চলক পাই না। আমি এইভাবে যদি করি তাহলে তিনটা চলক আছে, এখানে এ বি সি এখানে আছে না, লক্ষ্য করো বিসি এখানে দুইটা, কিন্তু এই যে এ থেকে যে দুইটা বিগ করছে এই দুইটা কিন্তু এখানে আছে 2a, একটু চিন্তা করো এখানে আছে সি এ, লক্ষ্য করে দেখো সি এ আমি কেন নিচ্ছি, এটা মিল করে এখানে আছে কত a মাইনাস বি, তার মানে লক্ষ্য করো এখানে কি বি আছে। আমি এমন ভাবে নিচ্ছি যে মানগুলো এখানে পরবর্তী যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা, মানে হচ্ছে লাস্টের যে দুইটা সংখ্যা এরকম ভাবে যদি থাকে তো লাস্টের দুইটা সংখ্যা, দেখো লাস্টের দুইটা সংখ্যা এই লাস্টের দুইটা সংখ্যা, এই লাস্টের যে দুইটা চলক এই দুইটা চলক কিন্তু এখানে আছে, দেখো এই দুইটা চলক এখানে আছে, আবার এই দুইটা চলক কি এই দুইটার মধ্যে আছে, এই দুইটা চলক কোথায় আছে এই দুইটার মধ্যে আছে। সো এই জন্য কিন্তু আমি এই যোগ বিয়োগটা করছি, যোগ করছি কেন, কারণ এই দুইটা যেহেতু বিয়োগ তার মানে এই করবো যোগ, এই দুটো প্লাস থাকলে এই দুইটা মাইনাস করতাম, এই দুইটা যদি প্লাস থাকতো তাহলে এই দুইটা মাইনাস, এই দুইটা প্লাস থাকলে এই দুইটা মাইনাস করতাম, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করবো, এটা মাথায় রাখতে হবে। সো এই ক্ষেত্রে এখন এটা কি হবে, তাহলে এটা হবে 2a প্লাস 2b, 2a প্লাস 2b, এটা আর কত করব, হ্যাঁ 2a প্লাস 2b, তারপরে কি দেখাচ্ছে প্লাস হচ্ছে c মাইনাস a মাইনাস b, আর এখানে r1 প্রাইম সমান পেয়েছি কত r1 প্লাস r2 প্লাস r3। তো এখন এটা করে ফেলছি আমরা, কিন্তু একটা কাজ করেছি, আর বাকিগুলো কত আছে, তাহলে 2b, দেখো করে এটা 2b আছে, এটা 2c আছে, আর কি আছে এখানে b মাইনাস c মাইনাস a 2c, আর এটা আছে কত, আচ্ছা এটা তো অনেক বড় হয়েছে, b মাইনাস c মাইনাস a, আর এটা হচ্ছে 2c, আর এটা হচ্ছে কত 2b, এখানে পাচ্ছি c মাইনাস a মাইনাস b। এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে সব সেম ফরম্যাট চলে আসছে, আমরা একই ফরম্যাট, দেখো তো এখানে কি আছে, এখানে হচ্ছে 2b 2c, এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে a প্লাস b প্লাস c, এখানে আসছে কত দেখো a প্লাস b প্লাস c, এটার মধ্যে পাচ্ছি আমরা a প্লাস b প্লাস c। আসলে দেখো এই যে দেখো আমি কি বলেছিলাম, তোমরা যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো, টার্গেট থাকতে হবে যেন একটা সারি বা একটা কলাম যেন সমান হয়ে যায়, একটা সারি বা একটা কলাম যেমন সমান হয়ে যায়। যখন তোমার একটা সারি বা একটা কলাম সমান হয়ে যাবে তখন তোমার কাছে ম্যাথটা খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে তখন। তা আমি কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করে নিবা, তুমি যোগ করবা ভাগ করবা বিয়োগ করবা গুণ করবা, তুমি কি করবা সেটা তুমি করবে, বাট ফোকাস থাকবে, ফোকাস অন দ্য সেম ভ্যালু অফ ওয়ান কলাম অর রো, মানে হচ্ছে একটা সারি বা একটা কলামে অন্তত তোমাকে কি করতে হবে, একটা সারি বা একটা কলামকে তোমার সমান করতে হবে, ঠিক আছে, মানে সবগুলো উপাদান সমান। তাহলে চলে আসছে, এখন আমি এখানে লিখবো কি 2b, এখানে আছে কত, আচ্ছা 2b 2c, এখানে পাচ্ছি আমি b মাইনাস c মাইনাস a, এখানে আছে 2c। এখন দেখো এখানে পাচ্ছি কি আমি 2b, আর এখানে আছে কি c মাইনাস a মাইনাস b। এখন কি করতে হবে সবাই জানো, কি করতে হবে, এখন যেহেতু সেম সেম এখন তো এমনি 0 হয়ে যাবে, এখন 0 0 ফরম্যাটে চলে আসবে। কি করবো আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি আর এটা থেকে এটা বিয়োগ করি তাহলে তো 0 হয়ে যায়, তাই না। তাহলে এখন যেটা করবো আমরা সেটা কলাম থেকে কলাম, এখন আমরা কি করছি দেখো এটা 0 এ 0, আর এখানে কি আছে a প্লাস b প্লাস c, কেন আসছে লক্ষ্য করো আমি কি করেছি কলাম থেকে কলাম, এর মানে হচ্ছে c1 প্রাইম হচ্ছে কি c2 মাইনাস c1, আর c2 প্রাইম হচ্ছে c3 মাইনাস c2, c3 মাইনাস c2। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে দেখো আমি এই কলাম থেকে এই কলাম বিয়োগ করছি, এই কলাম থেকে এই কলাম বিয়োগ মানে 0, তাহলে এটা থেকে এটা বিয়োগ এখন, আচ্ছা তারপর এটা থেকে এটা বিয়োগ করছি 0 আর এটা যা আছে তাই থাকবে। এখন যেহেতু এটা করেছো তার মানে এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা থেকে যদি বিয়োগ করো দেখো b মাইনাস c মাইনাস a, তাহলে কি হবে মাইনাস 2b, ঠিক আছে এটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে তাহলে কি হবে 2b মাইনাস b মাইনাস c মাইনাস a, আর এটা যা আছে তাই। তাহলে আমার এটা থেকে এটা বিয়োগ করতে হবে না এখন, তাহলে এটা থেকে আমার এটা 2c 2c, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, এখান থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে এটা যদি বিয়োগ করে তাহলে কি চাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি লক্ষ্য করে এটা অনেকে যদি না বুঝে দেখো আমি একটু আলাদাভাবে ডিফাইন করে দিচ্ছি, এখানে এটা কিন্তু আলাদা, এই যে অংশটা হচ্ছে কি আমার এই যে এটুকু হচ্ছে আমার একটা, সরি এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমার একটা অংশ, ঠিক আছে, এর বাইরে যাবে না, এটা উপরের অংশ এটা হচ্ছে নিচের অংশ। তাহলে এখানে 0 পাচ্ছি,
যেটা 0 পাই তাহলে এখানে কি পাচ্ছ তুমি যে এখানে আমার কোন অংশটা থাকবে এটা থেকে এটা বিয়োগ তার মানে আমার এটা হয়ে গেছে তারপরে পাচ্ছি কি c - a - b - 2c আর এখানে তো যা আছে c - a - b সো এখন কিন্তু খুব ইজি ফরম্যাট চলে আসছে আমাদের ইজি ফরম্যাটটা আমাদের চলে আসছে দেখো তো ইজি ফরম্যাট কোনটা অশূন্য কোনটা আছে এটা শূন্য এটা শূন্য এটা অশূন্য আমি তো আগেই বলেছিলাম তারপরে আমি তোমাদের কমেন্ট একটু দেখে নেই তোমরা কি করছো যে এখানে আমরা যেটা করব যে ভাইয়া বলছো ভাইয়া আমার সাথে এমন করেন আচ্ছা আচ্ছা তোমরা এরকম কেউ করবে না দুষ্টুমি করবে না ক্লাসের মধ্যে অ্যাটেনশন ক্লাসে মনোযোগী হও তো আমি দেখতে পাচ্ছি এখানে একটু ভালো করে লক্ষ্য করো দেখো তো এখানে কি এখন আশা করি তোমাদের এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই বা তোমাদের না বুঝার কিছু নাই প্রথম কাজ হচ্ছে আমার লক্ষ্যতে যোগ করব অথবা বিয়োগ করব আমার এখানে গুণ করার কোনো প্রয়োজন নাই গুণ করা এখানে লাগবে না যেহেতু যোগ বিয়োগ চিহ্ন থাকে যখন প্লাস মাইনাস চিহ্ন থাকে তখন আসলে গুণ করার কিছু হয় না তখন আসলে যখন দেখতে পাচ্ছ যে একটা চলকের মধ্যে যোগ বিয়োগ আকারে আছে অলরেডি যোগ বা গুণ বিয়োগ আকারে আছে তখন আসলে আমরা কমনটা আমরা তখন যে বিষয়টা তখন আর আমরা ভাগ বা গুণ করতে হয় না তখন আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো তখন দুইটা কাজ হয় তখন হয় যোগ করতে হয় না তো বিয়োগ করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম হতে পারে তো ম্যাক্সিমাম একদম সব ম্যাক্সিমাম মানে ক্ষেত্র বিশেষ দুই একটা ব্যতিক্রম বাকি সব ক্ষেত্রে আমরা যোগ করি অথবা বিয়োগ করি যোগ বিয়োগ দুইটা দিয়ে যদি কোনো কলাম বা সারি সেম না হয় তাহলে তিনটা দিয়ে চেক করো তা আমি দুইটা দিয়ে চেক করছি হয় না তাই তিনটা যোগ করেছি তিনটা যোগ করলে দেখা যায় যে ঠিক সমান হয়ে যায় ঠিক আছে তো এখন 0 0 ফরম্যাট চলে আসে তার মানে কি মান থাকবে শুধু এটার তো আমি উপর দিকে মুছে দিচ্ছি তো যদি এটার মান থাকে তাহলে কি বুঝতেই পারছো এখানে কি আসছে তাহলে আমরা কি হয়ে যাবে এটা মুছে দিচ্ছি এটা মুছে দিই তাহলে এখানে করে ফেলি তাহলে আমাদের এখানে কি আছে দেখো এইটার মান আসবে তাহলে আমরা নিচ্ছি কি a b + c এই তিনটা আর আমাদের মান কোনটা আসবে দেখো তো একটু ভালো করে তাহলে মান হচ্ছে আমাদের যেহেতু এটা নিয়েছি তার মানে হচ্ছে এটা তার মানে কোনটা আসবে এইটুকু তাই না এইটুকু আসবে এখন এইটুকুর মধ্যে লক্ষ্য করে এটা শূন্য তাহলে দাঁড়াচ্ছে কি এখানে কত আছে দেখো তো কি কাটা যাচ্ছে এখান থেকে কিন্তু b চলে -c - a তার মানে পাচ্ছি কি আমি পাচ্ছি হচ্ছে আমি -c - a আচ্ছা -b আমি এটা পাচ্ছি এখান থেকে তো এখান থেকে যেহেতু এটা পাচ্ছি আর এখান থেকে কি পাচ্ছ দেখো তো যে c - a ও একটা মাইনাস কাটা যাচ্ছে তার মানে পাচ্ছি এখানে এটা হচ্ছে 0 এটা তো 0 পাচ্ছি আমরা আচ্ছা ও এটা তো আছে দেয়া আছে এটা হচ্ছে আমাদের দেয়া আছে হচ্ছে 2b এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাচ্ছি হচ্ছে আমরা b মাইনাস পাচ্ছি হচ্ছে b c - a আর এখান থেকে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে 0 আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা -a -b - c তাহলে ভালো করে লক্ষ্য করে এটা থাকছে আমাদের তো এটা যদি থাকে তাহলে বুঝতেই পারছো এখানে কি দাঁড়াচ্ছে তো আমরা এখানে যা ছিল এই যে এটা দিয়ে এটা মানে এটা হচ্ছে এটা থাকে এটা এখান থেকে যেহেতু এটা দিয়ে করছি এটা তো এটা করেছি তাই না এটার মান বলতে কোনটা এইটুকু এটা বলতে এইটুকু তাহলে এখন আমরা যেটা করব দেখো এখন শুধু এটা করে দিলেই হচ্ছে তো এটা যদি করে দিই তাহলে কি পাচ্ছি আমরা তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো যে a + b + c এটা আর এইখান থেকে যেটা পাবো গুণ করো এটা মাইনাস এটা আর এটা হচ্ছে এটা তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে মাইনাস কমন নিচ্ছি লক্ষ্য করে দেখো যে আমি একটা মাইনাস কমন নিচ্ছি তো মাইনাস যদি এখানে কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো লিখতে পারি a + b + c একটু ভালো করে লক্ষ্য করে যেটা মাইনাস কমন নিলে আমি লিখতে পারি a + b + c তাহলে এইখান থেকে আরেকটা মাইনাস কমন নিতে পারি আরেকটা মাইনাস যদি কমন নিই এখান থেকে -1 এই একটা মাইনাস এখানে কমন নিয়েছিলাম আরেকটা মাইনাস কমন নিচ্ছি এখানে আরেকটা -1 এখানে কমন নিচ্ছি তো কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে a + b + c দেখো তো এই আর ওটা তো 0 এটা কি এটা মানে কি 0 হয়ে যাচ্ছে না বা আমি তোমাদের দেখাই দিই এটা কি আসছে -0 হয়ে যাচ্ছে আর কেন 0 হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো কারণ হচ্ছে এটা 0 0 একে 0 আচ্ছা সো এখানে কি পাচ্ছো a + b + c এখানে a + b + এখানে কি আছে দেখো মাইনাস প্লাস প্লাস হয়ে যাচ্ছে আর এখানে কি a + b a * a মানে কি a স্কয়ার তাহলে a + b + c আর a + b + c মানে কি a + b + c হোল স্কয়ার কি পাচ্ছি আমরা a + b + c হোল স্কয়ার সমান কি লিখতে পারি a + b + c হোল কিউব এটা হচ্ছে আমাদের মান সো আশা করি তোমরা এটুকু বুঝে গেছো তো যারা করছো আর নাই তো লাস্টে 3 লাইন যেটা করেছি আমরা এখানে হচ্ছে দেখো আমি 0 0 ফরম্যাটে নিয়েছি আমার টার্গেটই ছিল 0 0 ফরম্যাট এখন 0 0 ফরম্যাট তখনই পাবে যখন দেখতে পাবে একটা সারিতে উপাদানগুলো সেম অথবা একটা কলামের উপাদানগুলো সেম দেন আমরা যেটা করি যেহেতু সারিতে আছে তাই কলাম সারিতে যদি সেম উপাদান হয় তাহলে কলাম বাই কলাম ব্যালেন্স করতে হয় আর কলামে যদি উপাদানগুলো সেম হয় তাহলে সারি বাই সারি বিয়োগ করতে হয় বিষয়টা কি যে যদি দেখো সারিতে সমান
সারিতে সমান হলে আমরা কলাম বাই কলাম, কলাম মাইনাস কলাম করি। আর যদি কলামে হয় তাহলে আমরা সারি মাইনাস সারি করি। সারি মাইনাস সারি করলে দুইটার মান 0 হয়ে যায়, দুইটা কলাম 0 হয়ে যায়। দেন আমরা যে কলামটা অশূন্য সেই কলামের মানটা নিয়েই নির্ণায়কের মানটা বের করে নিই। সো আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমাদের এই কাজ শেষ। তো আমাদের এই কাজটা শেষ। যতগুলি থাকবে, যা কিছু থাকবে সবকিছু তোমরা এই ফরম্যাটে নিয়ে যাবে। যা থাকবে সব A to Z, শুধু টার্গেট রাখবে 0 0 ফরম্যাটে কেমনে নেওয়া যায়। ঠিক আছে, তোমরা এই নির্ণায়ক এগুলো কিন্তু আমি অন্য নিয়মে তোমাদের করাতে পারতাম। আমি কেন একটা নিয়মে করাচ্ছি? একটা নিয়মে করানোর মূল রিজনটা হচ্ছে যাতে সমাধানটা তোমাদের সহজ হয়। টার্গেট রাখবে 0 0, যাই থাকুক সব টার্গেট থাকবে 0 0 ফরম্যাট। আর 0 0 ফরম্যাট নেওয়ার শর্ত হচ্ছে, আগের শর্ত হচ্ছে কি, যে কলামগুলোকে অথবা সারিকে একটা করা, সারি বা একটা কলামকে সেম করে দেয়া। কারণ এবং 0 0 ফরম্যাট কিন্তু ডিরেক্ট নাও যেতে পারে। যদি ডিরেক্ট চলে যায় সেটা হচ্ছে এক কথা, যদি ডিরেক্ট না থাকে তাহলে টার্গেট রাখতে হবে যে আগে একই কলাম অথবা একই সারি কিভাবে নেওয়া যায়। হয় একটা কলাম সেম হবে, না একটা সারি সেম হবে। কলাম অথবা সারি সেম ফরম্যাটে যাওয়ার পরে তুমি 0 0 ফরম্যাটে নিয়ে যাবা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যদি সেম আগে থেকে দেয়া থাকে তাহলে 0 ফরম্যাট ইজি, বাট যদি সেম না দেয়া থাকে তাহলে সেম ফরম্যাট আগে নিতে হবে, দেন হচ্ছে তোমার 0 0 ফরম্যাট। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন বিপরীত ম্যাট্রিক্সে চলে যাব। আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্সটা আসলে কি, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। সৃজনশীলের জন্য আমাদের এটা দরকার। আমরা সৃজনশীল করার জন্য যে কাজটা করি সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এখন করব হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সটা, বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা করব। তো বিপরীত ম্যাট্রিক্সে একটা বিষয় লক্ষ্য রাখবা যে বিপরীত ম্যাট্রিক্স কিন্তু সব ম্যাট্রিক্সের হয় না। বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে সব ম্যাট্রিক্সের হয় না, শুধুমাত্র সিঙ্গুলার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের হবে না? নন সিঙ্গুলার। কি হতে হবে? নন সিঙ্গুলার হতে হবে। নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যেগুলো আছে। এখন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? তোমাদেরকে আমি সিঙ্গুলার ম্যাট্রিক্স পড়িয়ে আসছি। সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? যাদের নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে, যাদের নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে তাদেরকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আর যাদের নির্ণায়কের মান অশূন্য তাদেরকে বলি আমরা, তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে বলা হয় নন সিঙ্গুলার। অর্থাৎ ধরো হচ্ছে এ বি, এখানে সি ডি একটা ম্যাট্রিক্স নির্ণায়ক। ঠিক আছে, এর মান যদি অশূন্য হয় দেন এটা হবে কি? নন সিঙ্গুলার বা আচ্ছা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তোমাদের আসে হচ্ছে নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার। এখানে কেন আমি এটা লিখেছি, এই ইংলিশটা কেন ইউজ করতে জানো? তোমাদের পরীক্ষার মধ্যে যখন আসে তখন আসলে নন সিঙ্গুলারে আসে, তোমাদের বাংলা শব্দটা আসে না, এই জন্য আমি নন সিঙ্গুলার ইউজ করছি। আর সিঙ্গুলার মানে তোমরা বুঝছো বিধিহীন ম্যাট্রিক্স, তাই না? বিধিহীন ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা কি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। বিধিহীন মানে সিঙ্গুলার মানে হচ্ছে কি? বিধিহীন বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যাদের নির্ণায়কের মান শূন্য, যাদের নির্ণায়কের মান শূন্য হয় তারা হচ্ছে বিধিহীন ম্যাট্রিক্স। বা তাহলে দেখো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্সে কি করেছি, ধরো হচ্ছে এখানে এ, এখানে আছে বি। ঠিক আছে, এখানে এ, আর দেখতে পাচ্ছ এখানে আছে ধরো হচ্ছে এ, এখানে আছে বি। এখন একটু ভালো করে লক্ষ্য করো, এইটা নির্ণায়ক, এটা নির্ণায়ক বের করো। এখন চিন্তা করো এটার মান কত? তাহলে দেখতে পাচ্ছি এ বি মাইনাস এ বি, তার মানে কি? শূন্য। যদি শূন্য হয়ে যায়, নির্ণায়কের মান যদি শূন্য হয়ে যায় তখন এটাকে বলি আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তখন কি বলা হয় এটাকে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা বিধি বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো যদি এটা শূন্য না হয় তাহলে এটা হবে কি? নন সিঙ্গুলার। তো আশা করি বুঝতে পারছো। তো যে সকল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেখবা যে নির্ণায়কের মান অশূন্য, নির্ণায়কের মান অশূন্য হবে, সেগুলো হচ্ছে নন সিঙ্গুলার, এবং সেইগুলোরই শুধুমাত্র বিপরীত ম্যাট্রিক্স থাকবে। শুধুমাত্র সেইগুলোরই বিপরীত ম্যাট্রিক্স থাকবে, অন্যথায় কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। অর্থাৎ তুমি যদি এটার জন্য বলে এটার কিন্তু কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই, এটার বিপরীত ম্যাট্রিক্স নাই, বাট এটার বিপরীত ম্যাট্রিক্স আছে, এটার মধ্যে বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হয়, কিভাবে বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হয়। তাহলে একটু দেখে ফেলি আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে। ধরে নাও, এবং আরেকটা শর্ত আছে। আরেকটা শর্ত কি? বিপরীত ম্যাট্রিক্সের আরেকটা শর্ত হচ্ছে অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। অবশ্যই একদম 100% বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স ছাড়া রো বাই রো, অর্থাৎ রো বাই রো বা কলাম বাই কলাম সমান হতে হবে। যদি সমান হয় তখনই কিন্তু এটা সম্ভব, এছাড়া সম্ভব না। তামিম রাফি, অনেকদিন পর আবার পড়া হইল। নির্ণায়ক, তুমি তো সবসময় লেট করে আসো, তুমি কিন্তু একদমই লেট করে আসো। মিশালকে অনেক পর দেখতে পাচ্ছি। নিমপাত, আচ্ছা তোমরা ক্লাসের মধ্যে দুষ্টুমি করো না, ক্লাসে মনোযোগী হও, অ্যাটেনশন বাড়াও, ক্লাসে অ্যাটেনশন বাড়াও। তাহলে এখন আমরা বিপরীত ম্যাট্রিক্স, ধরো হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, আমরা দেখছি এই ধরো একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ধরো 6 9 2, আর ধরো হচ্ছে 1 0 9, আরেকটা ধরো হচ্ছে 10 5 6, এরকম একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এখন এই ম্যাট্রিক্সটা যদি আমি নির্ণায়ক বের করতে হয়,
আমি তোমাদের একটা ছোট্ট দিয়ে করাই, একটা ছোট দিয়ে বড় দিয়ে করাই ফেলি, একটা যেহেতু করাবো একটাই করাবো, এজন্য বড় দিয়ে করাচ্ছি। সো দেখো এটা এখন এটার যদি আমি এটার মান যদি নির্ণায়কের মান শূন্য হয়, যদি এটা নির্ণায়কের মান শূন্য হয় তখন এটার ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণায়ক বিপরীত ম্যাট্রিক্স থাকবে। তার মানে আগে তোমাকে চেক করতে হবে এটার বিপরীত ম্যাট্রিক্স এটা নির্ণায়কের মান শূন্য কিনা। তাহলে নির্ণায়কের মান শূন্য কি বের করে ফেলো। তো নির্ণায়কের মান কি হবে দেখো তো, ডিটারমিনেশন। এটা কি বের করবো আমরা, ডিটারমিনেশন। এটা নির্ণায়কের মানটা কিভাবে বের করি আমরা, এই যে এটা যদি ধরি আমরা তাহলে কি হবে এটা তাহলে কি হবে আমাদের ঘড়ির কাঁটার দিক বিপরীতে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকের গুণফল মাইনাস ঘড়ির কাঁটার দিকের গুণফল কত পাচ্ছি 0 মাইনাস কত পাচ্ছি 5 নং 45, 5 নং 45। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা, তারপর দেখো মাইনাস 9, তো মাইনাস যখন আমি যখন এটা নিচ্ছি, এখন কি নিচ্ছি আমি, এখন কিন্তু আমি এটা নিচ্ছি, যদি আমি এটা নেই তার মানে কি আসবে এখন লক্ষ্য করো, তাহলে এটা থাকবে না, এই সারি থাকবে না, আর এটা তো এমনিই নাই, এটা তো এমনিই থাকবে না এটা, তার মানে কি দাঁড়াচ্ছে, তো এখন আবার ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর ঘড়ির কাঁটার দিকে, তাহলে 6 6 কে 6 মাইনাস 9 10 90, তারপর কি প্লাস 2 সমান কত পাচ্ছ দেখো তো, প্লাস 2 সমান পাচ্ছি হচ্ছে আমরা, এটা যদি আমি নেই, এটা নিলে কি পাচ্ছি দেখো, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার দিকে, এই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে কি পাচ্ছে 5 কে 5 মাইনাস কত 0, 5 কে 5 মাইনাস 0 পাচ্ছি। তাহলে দেখো এখানে নির্ণায়কের মান কত আসে, এখন দেখো তো, তাহলে কত পাচ্ছ মাইনাস 5 নং 5 6 30 0 হাতের আছে 3 4 5 424 আর 3 কত 27, তাই না 270, তার মাইনাস হচ্ছে এখানে কত পাচ্ছ 90 দেখে চলে গেলে কত থাকে 84 কি মাইনাস 84, মাইনাসে মাইনাস কি হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 যদি গুণ করে দাও তাহলে কত পাচ্ছ তোমরা 6 নং 54 4 নং 36, 4 নং 36 এ 6 হাতের আছে হচ্ছে 3 আর হচ্ছে 8 নং 72 আর 3 কত 75, তাহলে পাচ্ছি কত আমরা 756 প্লাস হচ্ছে এখানে লক্ষ্য করে দেখো প্লাস হচ্ছে কত 10, তো আমাকে একটু দ্রুত জানাও কত আনসার। আলহামদুলিল্লাহ। তারপরে আমি দেখতে 496 আনসার পেয়েছি কত 496, কত পেয়েছি 496। সো আমরা যেহেতু ডিটারমিনেশন এটা কত পেয়েছি, ডি এর মান কত পেয়েছি 496, নির্ণায়কের মান পেয়েছি 496, সো এটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে। এখন আমাদের যেহেতু বিপরীত ম্যাট্রিক্স থাকবে আমরা বুঝে গেছি তাহলে আনসারটা, তাই না। এখন আমাদের কাজটা হচ্ছে যদি বিপরীত ম্যাট্রিক্স থাকে এখন আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবে। প্রথম শর্ত দেখো নির্ণায়কের মান বিপরীত ম্যাট্রিক্স হওয়ার শর্ত, বিপরীত ম্যাট্রিক্স শর্ত হচ্ছে তোমাকে প্রথমে ডি নির্ণয় করতে হবে, প্রথমে কি বের করতে হবে ডি নির্ণয়, দ্বিতীয়ত হচ্ছে তোমাকে বের করতে হবে অ্যাডজয়েন্ট, তারপর হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বের করতে হবে, অ্যাডজয়েন্ট অফ কত ম্যাট্রিক্সটা এ, অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। তৃতীয়ত বিপরীত ম্যাট্রিক্সের সমান হচ্ছে এটা সমান হবে তোমার অ্যাডজয়েন্ট অফ, দেখো এই অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে ডি। লক্ষ্য করো বিপরীত ম্যাট্রিক্স শর্টকাট নিয়মটা মনে রাখার চেষ্টা করো, মানে শর্টকাট নিয়ম মানে নিয়মটা প্রথমে নির্ণায়ক বের করতে হবে, তারপর হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তোমাদের করানো হয়েছে, তারপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটারমিনেশন। সো আমরা এখন যে লক্ষ্যটা আমরা ডি বের করে ফেলছি, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের সহগুণন বের করতে হয়, প্রত্যেকটা ম্যাট্রিক্সের সহগুণন। তার মানে 6 এর এখানে দেখো তো আমরা বের করব এখন a11 মানে কত, এটা বাদ দিয়ে কত পাচ্ছি লক্ষ্য করো, a11 মানে কত পাচ্ছি আমরা, a11 মানে হচ্ছে 0956, তারপর হচ্ছে a12 সমান কত পাচ্ছি আমরা দেখি, দেখো a12 মানে এটা, a12 কত পাচ্ছি আমরা, a12 সমান পাচ্ছি হচ্ছে আমরা একটু ভালো করে লক্ষ্য করো, যখন এটা নিচ্ছি a12 হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে আমরা a11, এটা হচ্ছে a12 আর এটা হচ্ছে a13, তাই না। তো এগুলো যদি বের করি a12 সমান কত পাচ্ছ, a12 সমান পাচ্ছ তো তোমরা a12 সমান আমরা কত পাচ্ছি, এটা যদি ধরি তার মানে পাচ্ছি 119, তারপরে পাচ্ছি হচ্ছে 10 6। আচ্ছা তারপরে আমরা দেখি হচ্ছে a13 সমান কি, a13 সমান আমি পাচ্ছি দেখো এটা যদি নেই তার মানে কি পাচ্ছি 1010 ভালো করে একটা আমি লিখে নেই, তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো না। 109 প্রথম হচ্ছে 109, তাহলে এখানে আসছে কত 109 আর এখানে আসছে 1056, একটু বোঝার জন্য আমি সহজ করে দিলাম। দেখো তো আমি কিন্তু এইটা নিয়েছি, এখন বের করতে হবে এটা প্রত্যেকটার অনুরাশি বের করতে হবে সহগুণক। তাহলে এখন বের করবে কি আমরা a21 সমান কত একটু ভালো করে লক্ষ্য করো, a21 মানে এটা, তুমি যদি এটা নাও a21 এটা কি
এটা হচ্ছে A21, এটা হচ্ছে কি A21। তো এটা যদি বের করো তার মানে এই কলাম এবং এই সারি, এই কলাম এই সারি এবং কলাম, সারি এবং কলাম বাদ, তার মানে কি পাচ্ছ এটা এখানে পাচ্ছ 9 2 আর এখানে পাচ্ছ কত 5 6। আচ্ছা তারপরে আমরা নেব হচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি কারণ এগুলো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এটা বুঝে গেছো। তো এখন যেটা করব দেখো যে আমরা এখন বের করব এখান থেকে শুরু করি A2, আমরা বের করব A22। তো A22টা কি, A22 বলতে এটা হচ্ছে A22। তো এটা বাদ দিলে এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে কি পাচ্ছ 6 9 6 2 আর হচ্ছে 10 এবং 6 2 10 6। তারপর হচ্ছে A23 সমান কি পাচ্ছি, A23 বলতে তো এটা বোঝাচ্ছি তাই না, A23 হচ্ছে এটা, A23 যদি এইটা হয় তাহলে চিন্তা করে দেখো এটা হচ্ছে A23, তার মানে এটা বাদ আর এটা বাদ, এটা এই বরাবর এইটুকু বাদ, আমরা আগেই জানি কলাম যাকে ধরবো তার কলাম এবং সারি বাদ, সরি এইটা বাদ আর এইটা বাদ, তার মানে পাচ্ছি কত আমি 6 9, তারপরে পাচ্ছি হচ্ছে 10 5 6 9 10 5 6 9 10 5 পাচ্ছি। আচ্ছা এখন বের করবো কি, এখন আমরা যাবো হচ্ছে 3 1 এর মধ্যে 3 1। এখন কোনটা বের করছি, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমার তৃতীয় সারি, তার মানে হচ্ছে A31, এটা A31 A32 A33। তাহলে এখন দিচ্ছ এটা, তো এটা যদি নেই তার মানে এই সারি বাদ এই কলাম, তার মানে কি থাকছে 9 2 আর থাকছে কত এখানে 0 9। তাহলে আরেকটা পাচ্ছি কত, এখন A32 বের করবো A32। তো A32 কি, A32 সমান কত পাচ্ছি, আমরা ডাইরেক্ট করে ফেলতে পারতাম, বোঝানোর জন্য এটা করছি আমি। A32 মানে কত, তো A32 হচ্ছে আমার এটা, A32 হচ্ছে আমার এটা, তার মানে এই কলাম এবং এই সারি, এই সারি এবং এই কলাম, দেখো এই কলাম এই সারি, এই কলাম এবং এই সারি, তার মানে 6 2 পাচ্ছি কত 6 2। আর একটা কত পাচ্ছি আমি 6 2, আর যেহেতু আমি এটা নিয়েছি, আমি কোনটা নিয়েছি এখন, সরি 6 2 আর এখানে কত আসবে আমার 19 6 2 19। আচ্ছা আগে এখানে দেখে নিই আমি এখানে কোনো ভুল তো আছে, আমরা যখন এটা নিয়েছি, আমরা এখন তো এটা 5 নিয়েছি তাই না, A31 যখন নিয়েছি তখন আমরা কি করেছি। আচ্ছা তারপর দেখো A32 মানে এটা নিচ্ছি, তো এটা নিলে আমার এইটুকু বাদ তার মানে 6 2 19। আরেকটা আমার বাকি আছে সেটা হচ্ছে A33 আর A33 মানে কত, A33 মানে তো এটা তাই না, তার মানে এই কলাম এবং এই সারি, এই কলাম এবং এই সারি, তার মানে পাচ্ছি হচ্ছে এটা 6 9 1 0। এখন লক্ষ্য করো তো এটা মাইনাস, কোনগুলো চিহ্ন হবে, এগুলো কিন্তু নিজস্ব চিহ্ন আছে। তো যেহেতু এটা প্লাস, দেখো 1 1 কত প্লাস, তাহলে এটা চিহ্ন 1 + 2 সমান মাইনাস হয়ে যাবে এটা। আর এটা কত দেখো, এটা কত 1 3 মানে কত প্লাস, আর এটা কত আছে 2 1 মানে কত মাইনাস, বেজোড় সংখ্যা হলে মাইনাস, জোড় সংখ্যা হলে এটা 2 2 প্লাস মানে জোড়, 2 3 মানে কত মাইনাস, তারপরে কি আছে 3 1 মানে কত জোড়, তার মানে প্লাস, 3 2 মানে কত মাইনাস, কারণ বেজোড় থাকলে মাইনাস, জোড় থাকলে প্লাস, বেজোড় থাকলে মাইনাস, এই সংখ্যাগুলো যোগ করলে কি প্লাস হলে, জোড় হলে প্লাস, বেজোড় হলে মাইনাস, এটা হচ্ছে কি হবে, এটা হবে তাহলে আমার এটাও প্লাস। তো এখন মানগুলো একটু বের করে ফেলে দেখো তো এখানে কত পাচ্ছ তুমি, দেখো 0 দেখো 0 আর এখানে কত পাচ্ছে 5 নং 45, তাহলে -45 0 0 - 5 নং 45, কারণ জানি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ মাইনাস ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ মাইনাস ক্লকওয়াইজ, এটা পেয়ে গেছো। এখন এটা বের করো, এটা কত 6 1 6, আমরা একটু করে নিচ্ছি 6 1 6 আর এখানে কত 9 90, তাহলে কত পাচ্ছ এখানে একটু ভালো করে লক্ষ্য করো, কত পাচ্ছি আমরা 84, কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে না, একটা মাইনাস চিহ্ন থাকার কারণে কত পাচ্ছি আমরা, মাইনাস চিহ্ন থাকার কারণে -84, মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে কি হয়ে যাবে -84 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এটা বের করলাম, এখন এটা বের করো, তো এখানে এটা যদি বের করো দেখো 1 5, এখানে কত পাচ্ছ 5 1 5, কারণ কি এটা 0, এটা মাইনাস এটা, কিন্তু এটা তো 0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। দেন আমরা বের করবো এখানে দেখো, তো এখানে কত 6 নং কত 56, 6 নং 56 মাইনাস 5 দুগুণে 10, কত পাচ্ছ 44, কিন্তু এখানে মাইনাস আছে না একটা চিহ্ন, মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে কি হয়ে যাবে -44, এটা হয়ে গেল। এখন দেখো তো এটা দেখো, তাহলে এখানে কি পাচ্ছি আমরা 636 মাইনাস কত 20, তার মানে কত থাকছে 36 মাইনাস কত 636, এখানে কত 20, তাহলে কত যাচ্ছে 16, এখানে পাচ্ছ 16 তাই না। আর এটা সমান কত পাচ্ছ দেখো 5 30, আর এখানে কত 9 90, তাহলে দেখো 30 মাইনাস কত 90 সমান কত পাচ্ছ -60, কিন্তু এখানে মাইনাস কিন্তু শুধু ভেতরে 60, কিন্তু আরেকটা মাইনাস সামনে আছে, রেজাল্ট আসছে কত -60, কিন্তু এখানে মাইনাস একটা সামনে, মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো তো এখানে 9 সরি 9 কত, আচ্ছা 9 81, এটা আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি 0 হয়ে যাচ্ছে, এটা 0, এটা মাইনাস এটা, কিন্তু এটা তো শূন্য আছে, তার মানে এটা শূন্য হয়ে যাচ্ছে। দেন এটা দেখো 6 নং 54 থেকে কত যাচ্ছে 54 মাইনাস হচ্ছে কত 2 1 2, তার মানে থাকছে 52, কিন্তু সামনে কি আছে মাইনাস, তাহলে -52, এটা মাইনাস এটা, কিন্তু এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এটা মাইনাস আসছে। এখানে কত পাচ্ছ তুমি
এটা তো 0 0 0 তাহলে মাইনাস এখানে পাচ্ছ হচ্ছে 9। সো এখন যেগুলো পেয়েছো এখানে ভালো করে একটু দেখো তোমরা সহগ নির্ণয়টা বুঝতে পেরেছো কিনা, তোমরা সহগ নির্ণয় বুঝতে পেরেছো কিনা। আচ্ছা -84, আচ্ছা তুমি বলেছো প্লাস হবে কেন ভাইয়া? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে দেখো 9.90 আমরা এখানে কি করছিলাম 6, আচ্ছা এখানে পেয়েছিলাম কত 6, এটা হবে +6 মাইনাস হচ্ছে 9.90, তাহলে এখানে পাচ্ছি -84, আর এখানে মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস থাকার কারণে এখানে একটা প্লাস হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো তো ভাইয়া এটি হ্যাঁ A12 হ্যাঁ ভুল হয়েছে, ঠিক আছে আমি দেখেছি A12 ভুল হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা যারা সঠিক উত্তর, তার মানে তোমরা মনোযোগ ছিলা, তার মানে তোমরা মনোযোগী ছিলা। চিহ্নের অনেক সময় ভুল হয়, আমাদের চিহ্নের ক্ষেত্রে ভুল হয় অনেক সময়, সো এই জন্য আমাদের একটু রিভাইজ দিতে হয়, ঠিক আছে। তো যারা যারা অলরেডি বুঝেছো তার ধন্যবাদ। দেখো এখন এইগুলো দিয়ে কি বের করতে হবে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি তাও জানো তাই না? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমরা মুছে দিচ্ছি, তাহলে এটা মুছে দিলে আমরা এখন যেটা গঠন করব সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমরা যেটা করব এখন যেটা পাবো সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট, মানে হচ্ছে এখন যেটা করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এটি, এটা মানে হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এটি মানে হচ্ছে এখন যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা পাবো, দেখো সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স লিখবো কি আমি সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, গঠিত ম্যাট্রিক্স সহগুণক দ্বারা গঠিত কি ম্যাট্রিক্সটা কি পাচ্ছ আমরা, গঠিত ম্যাট্রিক্সটা হবে কি সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স হবে। দেখো মানগুলি বসিয়ে দাও, A11 কত পেয়েছো -45, A12 কত পেয়েছো, A12 পেয়েছো +84 পেয়েছো 84, তারপর হচ্ছে কি পাচ্ছ দেখো A13 কত পেয়েছো 5, ঠিক আছে। শুধুমাত্র সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। আর এটা দেখো A22 সমান কত পেয়েছি, A22 সমান পেয়েছি কত 16, এটা মুছে দিচ্ছি, আর A23 সমান পেয়েছি আমরা কত পেয়েছি 60, ঠিক আছে। এটা মুছে দেবো বিদায় এটা লিখে ফেলছি আমরা। সো আচ্ছা তাহলে এখানে একটু বসিয়ে দাও, এখন আমরা বসাবো কোনটা, এ হচ্ছে এখন 21টা বসাও, তাহলে A21 দেখো A13 বসি, A21 কত সমান কত পেয়েছে 44, A21 সমান পেয়েছি কত -44, তাহলে -44, তারপরে পেয়েছি কত 16, তারপরে কত পেয়েছে 60, আর ওইটা পেয়েছি কত এখন দেখো তো A31 পেয়েছি কত 81, A32 পেয়েছে -52, আর ওটা পেয়েছে -9। সো দেখো তো সবার মিল আছে কিনা, সবার ক্ষেত্রে দেখো তো তোমরা ঠিক আছে কিনা, সবাই একটু ভালো করে লক্ষ্য করো। তো সবাই কিন্তু এখন আমরা কি পেয়েছি এখানে, আচ্ছা শুনো, সো দেখো সবাই বুঝতে পেরেছো কিনা। সো এখন এটা যদি পেয়ে থাকো এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা করব। এখন আমরা কি বের করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা করি তাহলে কি পাচ্ছি, সুতরাং এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স A of T, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা কি করব এখন এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিলেই আমরা ম্যাট্রিক্সটা পেয়ে যাব হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। তাহলে দেখো তো এই ট্রান্সপোজ করে সারিকে কলামে নিয়ে যায়, তাহলে -45, তারপর হচ্ছে 84 5, তারপর পাচ্ছি হচ্ছে -44 16 6, তারপর পাচ্ছি 80 -52, তারপর হচ্ছে -9। এই হচ্ছে আমাদের কি পেয়েছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সুতরাং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করলে এখন কি পাবো রিভার্স ম্যাট্রিক্স। সো রিভার্স ম্যাট্রিক্স সমান কি হবে, রিভার্স ম্যাট্রিক্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A ডিভাইডেড বাই হচ্ছে D। তাহলে এখন বসিয়ে দাও, তো আমরা কি পাচ্ছি এখানে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি কি আমরা একটু ভালো দেখো যে আমরা কিন্তু ম্যাট্রিক্সটা পেয়েছি কি এই যেটা ম্যাট্রিক্সটা পেয়েছি কি এই যে বসায় দিচ্ছি সরাসরি। তার মানে কি করব এই ম্যাট্রিক্সটাকে কি করে দেব আমরা, কত পেয়েছি না 496 দ্বারা। এই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। দেখো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তুমি যদি নির্ণায়কের মান দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছ। তোমরা কি সবাই বুঝতে চিন্তা করো যে একটা ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স বের করার শর্তটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করব কিভাবে। সো প্রথম যে কাজটা করতে হয় বিপরীত ম্যাট্রিক্স সেটা হচ্ছে কি যে প্রথমে ডিটারমিনেশন বের করতে হবে, প্রথমে নির্ণায়ক বের করতে হবে। বিপরীত ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রথমে তোমাকে কি করতে হবে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণায়কের মান বের করতে হবে। বিপরীত ম্যাট্রিক্স করার জন্য আমি আবার মনে করে দিচ্ছি, বিপরীত ম্যাট্রিক্স করার নিয়ম হচ্ছে প্রথমে ডি বের করতে হবে, ডিটারমিনেশন বের করতে হবে, ডি এর মান বের করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সহগুণক দ্বারা গঠিত একটা ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তারপর কি করতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি করতে হবে, তোমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, ঠিক আছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর তৃতীয়ত তোমরা বিপরীত ম্যাট্রিক্সটা বের করবা কাকে, যে ইনভার্স ম্যাট্রিক্স সমান কি হবে, ইনভার্স ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, ইনভার্স ম্যাট্রিক্স হবে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে
ডিভাইডেড বাই কি হবে আমাদের, ডিভাইডেড বাই হচ্ছে ডিটারমিনেশন। বাস এই হচ্ছে আমাদের নিয়মটা, মনে রাখবো। প্রথমে যে ম্যাট্রিক্সে দেয়া তারপর তুমি নির্ণায়কের মান বের করবো, তারপরে সেটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে আমরা ভাগ করে দেবো নির্ণায়কের মান দ্বারা, তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। সো আমরা কিন্তু এটাও করে ফেলছি। এখন লাস্ট আমাদের যে নিয়মটা, আমরা বিপরীত তোমাদের এই ম্যাট্রিক্স ও ব্যতিক্রমী ম্যাট্রিক্স পড়িয়ে ফেলছি। তোমাদের এখন লাস্ট হচ্ছে ক্র্যামার পদ্ধতি। খুবই খুবই সহজ একটা পদ্ধতি। ক্র্যামারের পদ্ধতিতে তুমি বড় বড় সমীকরণ তোমরা সমাধান করে ফেলতে পারবা। ক্র্যামারের পদ্ধতিটা কি দেখো, ক্র্যামারের পদ্ধতি হচ্ছে যদি তুমি সমীকরণ দেয়া থাকে, এখন আমরা পড়াবো হচ্ছে ক্র্যামার রুলস। ক্র্যামার রুল আমরা যেটা এখন পড়াবো সেটা হচ্ছে কি ক্র্যামার রুলটা। তো ক্র্যামার রুলটা কি, আর ক্র্যামার রুলটা কি? ক্র্যামার রুলটা হচ্ছে তোমার নির্ণায়কের একটা ব্যবহার। তো মূলত এই যে বড় বড় সমীকরণগুলি থাকে কিভাবে বড় বড় সমীকরণ সমাধান করতে এখন তোমাদের দেখাবো। আমরা একটা বিশাল একটা সমীকরণকে চারটা, যেখানে তোমার তিনটা চারটা পাঁচটা চলক থাকতে পারে, যতগুলি চলকই থাকুক না কেন, এই ক্র্যামার রুলের সাহায্যে মানে নির্ণায়কের সাহায্যে ক্র্যামার রুলের পদ্ধতির মাধ্যমে আমরা সমাধান করে নিতে পারি। তাহলে খুবই ইজি বিষয়টা চিন্তা করো। ক্র্যামার রুলটা হচ্ছে প্রথমে যেটা করতে হয়, প্রথমে হচ্ছে সমাধানের নিয়ম। প্রথমে যা দেয়া থাকবে, প্রথমে হচ্ছে চলক দ্বারা গঠিত, প্রথমে চলক দ্বারা, আমি নিয়মটা লিখে দিচ্ছি, চলক দ্বারা গঠিত নির্ণায়কের মান নির্ণয় করা। চলক দ্বারা গঠিত নির্ণায়কের মান নির্ণয় করবে, মান বের করা। ঠিক আছে, আমরা বিষয় চলক। তারপর হচ্ছে দ্বিতীয়তে যে কাজটা করতে হবে, তারপর হচ্ছে আমরা dx বের করব, dx বের করা। dx বের করব যখন, তখন হচ্ছে এই x এর চলকের জায়গায় x এর চলকের স্থলে ধ্রুবক বসবে, ধ্রুবকগুলো বসাবো। ঠিক আছে, সেম ভাবে তৃতীয়তে যেটা করব, তিনটা চলক তাকে সাধারণত dy বের করবা। যখন dy বের করতে যাবা, dyটা তখন হচ্ছে y এর চলকের স্থলে, একটু ভালো করে দেখে নাও, y এর চলকের স্থলে ধ্রুবকগুলি বসাবা। তারপর তোমরা যেটা বের করবা সেটা হচ্ছে সেটা হচ্ছে dz। খুবই নিয়ে সোজা, dz হচ্ছে z এর চলকের স্থলে, z এর চলকের সহগ, z এর সহগের স্থলে, এখানে হবে সহগের স্থলে, z এর সহগের স্থলে কি বসবে এরকম দেখো। তারপরে এইরকম জায়গা ধ্রুবকগুলি বসাবো। এই হচ্ছে তারপর যেটা সূত্রটা, তারপরে চলক x বের করার নিয়ম হচ্ছে dx বাই d, x বের করার নিয়ম হচ্ছে dx বাই d, চলক y বের করার নিয়ম হচ্ছে dy ডিভাইডেড বাই হচ্ছে d, আর z বের করার নিয়ম হচ্ছে z চলকের বের করার নিয়ম হচ্ছে dz ডিভাইডেড বাই হচ্ছে d। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো যে আমাদের ক্র্যামার যে রুল, এই ক্র্যামার রুলের মধ্যে সমীকরণ দেয়া থাকবে, কতগুলি সমীকরণ দেয়া থাকবে, তিনটা চারটা সমীকরণ দেয়া থাকবে। ওই সমীকরণগুলোর মাধ্যমে আমরা x y z বা বিভিন্ন চলকের মান নির্ণয় করব। ঠিক আছে, তো চলকের মানগুলি নির্ণয় করব। তো চলকের মানগুলো তোমরা যখন নির্ণয় করতে যাবে, তখন যে কাজটা করতে হবে তোমাকে, সেগুলো দেখো খুবই ইজি। তো চলকের দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করবো, প্রথম রুল। দ্বিতীয়ত হচ্ছে প্রথম হচ্ছে কি ডিটেল, আমি এখানে শর্ট লিখে রাখছি। প্রথম হচ্ছে আমরা d নির্ণয় করব, দ্বিতীয়ত হচ্ছে আমরা dx, প্রথমে dx, তারপর dy, তারপর হচ্ছে dz এর মান বের করব। আর তৃতীয়তে আমরা যেটা করব, এখানে তৃতীয়ত হচ্ছে x dx বাই d, আর y বের করব আমরা dy বাই d, আর dz সমান বের করব, আমি শর্ট লিখে দিচ্ছি, dz সমান হচ্ছে dz বাই d। আমি এখন এগুলো করব। ঠিক আছে, এখন লিখে দিয়েছি আমি তোমাদের কি করবো, এখন একটু মিলিয়ে নাও আমরা কিভাবে করব। সো এগুলো একটু মিলিয়ে নাও কিভাবে আমাদের করতে হবে। সো দেখো আমি একটা সমীকরণ লিখছি। দেখো 2x প্লাস 3y প্লাস হচ্ছে 4z ইজ ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 13। আরেকটা দেখো দেয়া আছে, ধরো হচ্ছে -3x মাইনাস 2y প্লাস -2y ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো 6। আরেকটা দেয়া আছে, মনে করো হচ্ছে x প্লাস y প্লাস 3z ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো তিনটা সমীকরণ দেয়া আছে, এখান থেকে আমরা কিভাবে, এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখান থেকে চলক x y z এর মান বের করা। এখন বলো তোমরা কিন্তু 9 10 এ করে আসছো দুইটা চলকের সমীকরণ, দুইটা চলক কিভাবে বের করতে হয়, কিন্তু তিনটা চলক বের করাটা কিন্তু খুবই কঠিন, এবং এগুলো করাটা সাধারণ নিয়মে করতে গেলে প্রতিস্থাপন, অপনয়ন বা আরগুণন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু তুমি যদি নির্ণায়কের মাধ্যমে সমাধান করো খুব ইজি হয়ে যায়। তাহলে প্রথমে আমরা ডিটারমিনেশন বের করব। ডিটারমিনেশন কি বলেছিলাম, প্রথম হচ্ছে তোমার সবগুলি দ্বারা
যে চলক থাকবে সেই চলকের সহগ দ্বারা নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে কি দেখো চলকের সহগ x এর সহগগুলি দেখো, x এর সহগগুলি কি আছে 2, তারপর হচ্ছে কি -3, তারপরে কত আছে 1। x এর সহগগুলি কি আছে সেটা লিখো। y এর সহগ কি আছে দেখো 3, তারপর হচ্ছে -2, তারপর আছে কত 1। ঠিক আছে, তারপর এই সমীকরণ দেখো z এর সহগ 4, 0 এবং কি আছে 3। ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু z নাই, z নাই মানে কি তার সহগ 0, z নাই মানে তার সহগটা 0। তো তোমার কাজ কি এটা প্রথমে নির্ণায়কের মান বের করো। তা নির্ণায়কটা বের করে ফেলি। 2 ইনটু কি পাচ্ছি আমরা, 2 ইনটু কত পাচ্ছি দেখো, যখন 2 নিচ্ছি তখন কি পাচ্ছি কত -6 মাইনাস কত 0 -3। এখন কি পাচ্ছি এটা, আমি কিন্তু এটা নিয়েছি, এখন নিচ্ছি এটা যখন নিব তখন কি করব আমরা, এটা মাইনাস এটা -9 মাইনাস দেখো এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা মাইনাস কত 0। ঠিক আছে, তারপর দেখো আমি নিচ্ছি কত 4 প্লাস 4। যদি 4 নেই তাহলে কি পাচ্ছি আমরা, যদি 4 নেই তাহলে পাচ্ছি 3 দিকে 3 -3 আর কি -3 মাইনাস এখানে মাইনাস আর এখানে -2। তাহলে দেখো লক্ষ্য করে দেখো কি পাচ্ছি। সো আমরা যেটা পাচ্ছি এখানে পাচ্ছি 6 দুগুণে 12 -12। তাহলে এখানে পাচ্ছি কত 9 মাইনাস প্লাস 3 নং 27 মাইনাস প্লাস 3 নং 27 প্লাস হচ্ছে দেখো এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে মাইনাস প্লাস। তাহলে কত পাচ্ছি -3 প্লাস 5 মানে কত 2 না। তাহলে 2 এর সাথে এখানে কি হবে 4 গুণ। তো 2 এর সাথে যদি দেখো এই 2 এর সাথে তুমি 4 গুণ করো তাহলে কত পাচ্ছো 8। 2 এর সাথে 4 গুণ করলে পাচ্ছো 8। তার মানে আমি পাচ্ছি হচ্ছে 27 35 মাইনাস হচ্ছে 12 কত পাচ্ছি আমি 3 2। তা আশা করি তোমরা বুঝে গেছো এখানে কত পাচ্ছি 23। তো দেখি তো তোমাদের आंसरটা মিলেছে কিনা, এটা নির্ণায়ক বের করা। দেখি তোমাদের आंसरটা কি মিলেছে। এখানে দেখো আমরা নির্ণায়কের মানটা বের করেছি। সো নির্ণায়কের মান বের করার পরে আমরা কি মূল নির্ণায়কটা আমরা কি পেয়েছি সেটা আগে লিখে রাখি যে d আমরা d সমান কি পেয়েছিলাম, d সমানটা কারণ আমাদের পরিবর্তন করতে হবে। d সমান হচ্ছে 2, এখানে হচ্ছে -3 আর পেয়েছি হচ্ছে 1 আর তারপরে পেয়েছি হচ্ছে 3 -2 তারপরে পেয়েছি अगेन 1 তারপরে পেয়েছি 403 আর এটা সমান যে মানটা পেয়েছি সেটা 23। আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করেছি, এটা ক্যালকুলেশন করে কত পেয়েছি 23 পেয়েছি 23। এখন আমাদের আর ধ্রুবক কত একটু ভালো করে লক্ষ্য করো, ধ্রুবক কত আছে এখানে, ধ্রুবকটা কত আছে দেখো, ধ্রুবক হচ্ছে 13। ধ্রুবকটা দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করা যায়, ধ্রুবকটা হচ্ছে সারি একটা কলাম ম্যাট্রিক্স, ধ্রুবক দ্বারা ম্যাট্রিক্স হচ্ছে কি একটা কলাম ম্যাট্রিক্স। একটু ভালো করে দেখো বা কলাম এটা। সো এটা যদি দেখাই এখন আমরা কিন্তু এটা পেয়েছি দেখো এই সমীকরণগুলো থেকে আমরা এটা ধ্রুবক হচ্ছে এটা আর চলকের সহগ হচ্ছে এগুলো। তা আমরা এখন একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমরা কিন্তু একটা ধাপ বের করেছি, ম্যাট্রিক্সটা বের করছি। এখন আমরা তিনটা ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে এখন বের করব কি আমি dx। এখন কি বের করব আমি dx। আর dx যখন বের করব তখন বলেছিলাম যে x এর চলকের x এর সহগের জায়গায় ধ্রুবক আসবে। তো x এর সহগ কোনটা, এই তিনটা x এর সহগকে এখন dx বের করব। dx এর সময় এগুলো থাকবে না, dx এর সময় এগুলো কি হবে, এগুলো ব্যান হয়ে যাবে। তাহলে এগুলো থাকবে না, আসবে কোনগুলো ধ্রুবক। এগুলো বিনিময়ে কি আসবে এখানে ধ্রুবক চলে আসবে। তাহলে দেখো আসবে কত 13 6 এবং 1 আর এখানে বাকি আছে কত 3 -2 1 409 403। এখন এখানে এটা dx বের করবা। dx সমান কত আসছে লক্ষ্য করো 13 এখানে কত পাচ্ছি -6 -6 এখানে হচ্ছে 0 -3 এখন নিচে কত 3। যদি 3 নেই আমি তাহলে কত পাচ্ছি আমি 3 নিলে পাচ্ছি 3 18 মাইনাস 0 18 মাইনাস 0 এই 318 এটা কারণ আমরা এই সারি এটা নিয়েছি মানে কি আর কলাম এবং সারি বাদ। এখন হচ্ছে 4 প্লাস 4 যদি প্লাস 4 নেই তাহলে দেখতে পাচ্ছি আমার কি হচ্ছে এই কলাম এবং এই সারি বাদ। তাহলে থাকছে শুধু এই চারটা, শুধু থাকছে এই চারটা হলো কি 6 কে 6 মাইনাস কত হবে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, মাইনাসে কি হয়ে যাবে প্লাস 2 2 কে 2 কিন্তু মাইনাস থাকার কারণে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাচ্ছে। তো রেজাল্টটা কি আসছে দেখো তো, রেজাল্টটা পাচ্ছি আমরা এখানে -3 6 18 8 হাতের আছে কত 1 6 1 6 আর 1 7। আচ্ছা এত পাচ্ছি মাইনাস এখানে কত পাচ্ছ -3 6 3 8 24 24 এর 4 হাতের আছে কত 2 3 কে 3 আর 2 5 তারপরে এখানে পাচ্ছি কত প্লাস এখানে 6 আর 2 8 8 4 8 কত 32। তাহলে ক্যালকুলেশন করে কত পাচ্ছ তোমরা, ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি একটু কমেন্টে জানাও তো তোমরা এটা কমেন্টে জানাও। এরপরে আমি ওইটা করে ফেলছি, আমরা dy বের করব। এখন বের করব dy। সো dy যখন বের করব তখন তো দেখো যখন আমরা এখন বের করতে যাব dy, তা dy যখন বের করতে যাব যখন আমরা dy বের করতে যাব তখন কি থাকবে না, তখন এই dy বের করার সময় আমাদের এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে। আসবে কোনটা এখন, এটা যাবে এখন, ঠিক আছে এখন যাবে এটা, কিন্তু এখন x কিন্তু বহাল থাকবে, x এখন বহাল থাকবে। তাহলে এখন আমরা dx বের করছি দেখো 2 -3 1 তারপর দেখতে পাচ্ছি কি আমার এখানে আসবে 13 6 1 তারপর দেখতে পাচ্ছি 403। এর আগে আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা এখানে রেজাল্টটা কত পাচ্ছ।
রেজাল্টটা কত পাচ্ছি একটু দ্রুত কমেন্ট করো, আমি এটা নির্ণায়কের মান বের করে ফেলছি। তাহলে এটা কত পাচ্ছি আমরা 2, আমি যাতে দ্রুত হয় যেন করিয়ে ফেলছি আগে। 2 যদি করে 3 6 18 মাইনাস হচ্ছে এখানে কি পাচ্ছি 318, এটা अगेन 0 মাইনাস মাইনাস আমরা দেখতে পাচ্ছি -13 মাইনাস হচ্ছে 13। আর এখানে যদি করি একটু কমেন্টগুলি তোমরা পড়ি দেখি কে কি করছো। 4 আচ্ছা দেখতে -100 তাই না, তো -100 পেয়েছিলাম এটা। এখন এটা দেখো তো এটা যদি করি তা আমরা নিচ্ছি এখন কোনটা এটা, তো এটা যদি নেই তার মানে আমার এই কলাম এবং এই সারিটা বাদ, তার মানে কি পাচ্ছি -9 3 একে 3 3 3 9 আর এখানে কত পাচ্ছি 0 -0 পাচ্ছি। প্লাস হচ্ছে কত পাবো আমরা এখানে 4 নিলে এখানে যদি আমরা 4 নিই তাহলে কত পাচ্ছি এটা। এখন যদি বাদ গেলে আমার এইটুকু থাকছে, এইটুকু এখন থেকে যাচ্ছে, তো কত পাচ্ছি 3 কে 3 আর এখানে 6 কে 6 -3 -6 তাহলে এখন একটু ক্যালকুলেশন করে ফেলো, জানো এটা কত হবে 36। তারপর আমরা পাচ্ছি এখানে কত 9 এখানে 9 3 নং 27 2 কত 11, কিন্তু মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তারপর পাচ্ছি কত প্লাস এখানে কত পাচ্ছি -9 কিন্তু 4 নং কত 36 কিন্তু মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে 34। সো এটা যদি এটা কাটা হয় তাহলে তো 117 আছে। কে উত্তর দিয়েছো? ও মারিয়া এটা ভুল আছে, 117 যাদের 117 আছে তার মানে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। আমরা কি পেয়েছি dx এর মান পেয়েছি -100, তার dy এর মান পেয়েছি কত, dy এর মান পেয়েছি 117। এখন আমরা বের করব dz, এখন আমরা বের করব কি dz এর মানটা, আমরা এখন বের করব কোনটা dz। তাহলে dz এর মানটা একটু বের করে ফেলি। তো dz এর মান যদি আমরা বের করি তাহলে কি আসছে একটু দেখি। তো dz এর মান যদি আমরা বের করতে যাই তাহলে আমরা dz এর মান কত পাচ্ছি, dz যখন করব তার মানে কি 2 - 3 1, তারপর পাচ্ছি 3 - 2 1। এখন আমার কি হবে dz দ্বারা আমরা বের করতে পারছি dz, যখন dz বের করতে যাব তখন আমার এই কলামটা থাকবে না, তখন z এর কোনো সহগ এখানে থাকতে পারবে না। z এর সহগের পরিবর্তে আসবে কি ধ্রুবকগুলি, z এর পরিবর্তে সহগে কি আসবে ধ্রুবক। এর মানে কি এখন চলে যাবে কি, এখন কিন্তু আমার এই যে এটা এখন ক্রস এটুকু বাদ যাবে, কিন্তু এখন এটার পরিবর্তে এক্সচেঞ্জ হয়ে যাবে এটা, মানে এক্সচেঞ্জ হয়ে এটা ক্রস হয়ে যাবে, এটা বাদ কিন্তু এটার পরিবর্তে কি চলে যাবে ধ্রুবকগুলি চলে যাবে। তাহলে ধ্রুবক যদি আসে কত এখানে 13 6 1, তাহলে এখন কি পাচ্ছি আমরা দেখো, এখন যেটা পাচ্ছি আমরা 2 কমন নিলে এখানে পাচ্ছি কত -2 মাইনাস কত 6, তারপর পাচ্ছি হচ্ছে -3 মাইনাস এটা নিচ্ছি আমরা, এটা যদি নিই তাহলে কি পাচ্ছি আমরা, এটা যদি নিই তার মানে পাচ্ছি -3 এখানে পাচ্ছি -6 এগেন এটা পাচ্ছি তাই না। আচ্ছা তারপর নিচে হচ্ছে +13 যদি আমি নিই তাহলে পাচ্ছি হচ্ছে -3 + 2। তাহলে দেখো তো এটা ঠিক আছে কিনা, সবাই একটু জানো এটার आंसरটা কত আসে। আমি আবার একটু মিলিয়ে দেখছি যে আমি যখন 2 নিয়েছি তখন এটা আসছে এটা -2 একে 2 6 একে 6 -3 নিয়েছি, যখন এটা নিয়েছি -3 তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি দেখো, তো এটা যখন নিয়েছি 3 একে 3 তারপর হচ্ছে 6 একে 6 মানে বিয়োগ, দেন আমরা নিয়েছি কত 13 নেওয়ার পরে দেখতে পাচ্ছি কি 13 নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3 একে 3 2 একে 2, কিন্তু এখানে -2 হওয়ার কারণে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছ এখানে মাইনাস কত পাচ্ছি 8 -8 মানে কত -16 এখানে কত পাচ্ছি 9, তো 9 মানে কি 3 নং কত পাচ্ছি 27, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। প্লাস এখানে কত পাচ্ছি এখন দেখো, এখানে যেটা পাচ্ছি দেখো -1 থাকছে, কাটাকাটি করে কত থাকছে -1 এর সাথে যদি -13 করি +13 তার মানে পাচ্ছি -13। সো আমাকে একটু বলে দাও তোমরা आंसरটা কত পাচ্ছো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 27 আচ্ছা এটা দেখো 3 তার মানে 9, এটা কত 9 অত কত পাচ্ছি 20 -29 তাই না, -29 হলো কত পাচ্ছি -2। সো আমরা dz এর মান পাচ্ছি -2 এক্স্যাক্টলি। দেখো তো কারো দেখো তো কমেন্ট একটু জানো ঠিক আছে কিনা, অনেকেই উত্তর দিতে পেরেছো, ধন্যবাদ সবাইকে। সো আচ্ছা যাই হোক, আমার কথা হচ্ছে তোমরা আজকে বুঝতে পারছো না, আমি হচ্ছে নিয়মটা রোলটা বোঝানো, যে রোলটা কিভাবে আমরা যে চলকের মানগুলি কিভাবে বের করতে হয় তাই না, এই রুলগুলো যদি আমরা বুঝে যাই, রুলগুলো বুঝে গেলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকে না। সো আমরা দেখো আমরা তিনটা এই যে এতক্ষণ পর্যন্ত আমরা প্রথমে হচ্ছে যে তিনটা সমীকরণ ছিল, এই সমীকরণ যে সহগ x y z এর যে সহগ ছিল সেই সহগ দিয়ে আমরা আগে প্রথমে কি করতে হয়, এই প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা নির্ণায়কের মান বের করি সহগগুলি দিয়ে, x y z চলকের সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করতে হয়। দ্বিতীয়তে আমরা dx এর মান অর্থাৎ আমরা dx অর্থাৎ x এর যে সহগ সেগুলো বাদ দিয়ে আমরা ধ্রুবকগুলি এনে আমরা dx বের করি, তারপরে আমরা dy বের করি, তারপরে আমরা dz বের করি। দেন আমরা এখন যেটা করব, তিনটা বের হয়ে গেছে, তিনটা বের হয়ে গেলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে আমাদের, এখন আমরা হচ্ছে dx, তাহলে লক্ষ্য করো x y x সমান কই, তো যেহেতু তোমরা এখানে পেয়েছো তোমরা 23 পেয়েছো। আচ্ছা তোমরা অনেকেই বলছো ভাই এটার आंसरটা হয় না, আমি এটা আবার একটু চেক করে দেখছি, আমরা একটু এটা আচ্ছা আমি এটা চেক করে দেখছি না, ধরো এই মানটাই আসছে,
যদি এখানে চিহ্নের কোনো মানের জন্য ভুল হয়ে থাকে আই এম সরি, কারণ দ্রুত করতে গিয়ে একটু ভুল হতেই পারে, আমি কিন্তু এত চেক করি না। কেন? কারণ আমার কথা হচ্ছে তোমরা যদি নিয়মটা বুঝে যাও, যদি তোমরা গ্রামার রুলের নিয়ম বুঝো, কোনো ব্যাপার না। গ্রামার রুল হচ্ছে আমার কাছে কি জানো, লুচি লুচি, যদি চিহ্নের ভুলটা না হয় তাহলে আসলে লুচির মতো মজা, বুঝছো? গ্রামার হচ্ছে সবচেয়ে সহজ। তো এখান থেকে বিষয়টা চিন্তা করো। তো x এর মানটা কি হবে, dx ডিভাইডেড বাই হচ্ছে d। এখন চিন্তা করো -100 ডিভাইডেড বাই কত পাচ্ছ তোমরা এখানে 23, এটা হচ্ছে তোমার x এর মান। তো y এর মানটা কি হবে, dy ডিভাইডেড বাই হচ্ছে d ইজ ইকুয়াল টু হচ্ছে dy এর মান পেয়েছি কত, আমরা পেয়েছি dy এর মান পেয়েছি এত ডিভাইডেড বাই হচ্ছে কত 23, আর z এর মান হবে তোমার dz ইজ ইকুয়াল টু dz ডিভাইডেড বাই হচ্ছে d ইজ ইকুয়াল টু হচ্ছে -2 ডিভাইডেড বাই হচ্ছে 23। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা মান, এই হচ্ছে আমাদের তিনটা মান, x ও z এর চলকগুলির মান হচ্ছে এরকম ভাবে আছে। যদি কাটাকাটি যায় কেটে ফেলবা, যদি কাটাকাটি না যায় রেখে দিবা, ঠিক আছে? তবে দশমিকে প্রকাশ করবা না, ভগ্নাংশ আকারে রেখে দিবা, কিন্তু দশমিকে প্রকাশ করবা না। সো আশা করি তোমাদের ম্যাট্রিক্সের যে নিয়মগুলি, বেসিক যে নিয়মগুলো থাকে, আমি সেই নিয়মগুলো তোমাদের পড়িয়ে ফেলছি। সো যারা যারা আশা করি ক্লাসটা করেছো, যদি কিছু না বুঝে দেখো আবার রিপিট করবা ক্লাসটা, আমার ভিডিওটা দেখে নিবা। সো আরেকটা হচ্ছে তোমাদের উপস্থিতি আজকে খুবই কম পেয়েছে। সো ক্লাস নেওয়া কিন্তু মেন্টালিটি নষ্ট হয়ে যায়, কারণ এত কষ্ট করে এত চিল্লাপাল্লা করে ক্লাস নেই, তারপর যদি তোমাদের উপস্থিতি কম হয়ে যায় তখন কিন্তু সেই ক্লাস নেওয়ার মেন্টালিটি বা ক্লাস নেওয়ার যে একটা তৃপ্তি, যে ভালো লাগাটা, যে উদ্দেশ্যে আসি ক্লাস নিতে, সেটা কিন্তু আমার মানে পরিপূর্ণতা পায় না। সো আমি তোমাদের সবার কাছে আশা করবো যে প্রত্যেকেই কেমিস্ট্রি ক্লাস হোক, বায়োলজি ক্লাস হোক, বা যদি অন্য যে কোনো ক্লাস হোক না কেন, প্রত্যেকটা টিচারের ক্লাস, প্রতিটা টিচারের ক্লাস গুরুত্ব সহকারে করা। কেননা তোমাদের উপস্থিতির উপর ডিপেন্ড করে হচ্ছে টিচারের পারফরমেন্সটা কেমন হবে, বা টিচারের মেন্টালিটি বা মন মানসিকতা কতটুকু ভালো থাকবে। তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো, কমেন্ট আমি বেশি বেশি বলবো না, মানে যখন উত্তরটা চাওয়া হয় ঠিকভাবে করো, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা তোমরা ঠিকভাবে, মেইন হচ্ছে অ্যাটেন্ডেন্স, মেইন হচ্ছে অ্যাটেন্ডেন্স। তোমরা কমেন্ট কম করো আর বেশি করে সেটা দেখার বিষয় না, যদি অ্যাটেন্ডেন্সটা ঠিক থাকে, প্রতিদিন তোমরা অ্যাটেন্ডেন্সের পরিমাণ বাড়িয়ে দাও, তখন কিন্তু আমাদের ক্লাস নিয়ে তৃপ্তি পায়, ভালো লাগে কাজ করে। সো সবার কাছ থেকে এটা আশা করব। আমি নির্ণায়কের আর ক্লাস নেব না। সো ক্লাস নিলে অ্যাডমিশন টেস্টের একটা ক্লাস নিতে পারি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর আগামী সপ্তাহে একটা ক্লাস, শুক্রবারে, এই শুক্রবারে নির্ণায়ক, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর একটা অ্যাডমিশন ক্লাস থাকবে। অ্যাডমিশনটা খুবই ইজি ভাবে আমরা ক্লাস নেব, অ্যাডমিশন টেস্টের ক্লাস নেব। সো সবাই ক্লাসে জয়েন করবে। আমি আশা করব যে নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের উপর যার যে সমস্যাগুলি থাকবে সেগুলো অ্যাডমিশন টেস্টে যে প্রশ্ন আমি সলিউশন করব সেগুলোর মধ্যে বের হয়ে যাবে। সো পরের ক্লাসে আজকে যে পরিমাণ কম পেয়েছি